কবুল বলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবি, নাকি এখনই তোর সকল উঠবিকে লাশ বানিয়ে দেব? আমাকে তো এখনো তুই চিনিসই না। আমি খারাপ হলে যে কতটা খারাপ হতে পারি তোর কোনো আইডিয়াই নেই। কথাগুলো অনেকটা রেগে ধমকিয়ে বলল রাত। রাত্রি তো শরীর শীতল হয়ে যাচ্ছে। মানুষটা যে এত ভয়ঙ্কর কল্পনাও করতে পারেনি। রাত্রি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রাত ভাইয়া, এই এমন করো না প্লিজ। আর বিশালের তো কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দাও। রাতের চোয়াল আরও শক্ত হয়ে গেল। রাত হকস্টিক দিয়ে বিশালের মাথায় আরেকটা বাড়ি দিল। বিশাল আর্তনাদ করে উঠল। বিশালের এই অবস্থা দেখে রাত্রির কলিজা শুকিয়ে যাচ্ছে। কাজী সাহেব তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। এই কোথায় আসলো সে? রাত্রি ভাঙা গলায় বলল, রাত ভাইয়া প্লিজ এমন করো না। ওনাকে কেন আঘাত করছো? ওনার কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দাও। আর আমরা এইভাবে বিয়ে করলে বাড়ির সবাইকে কি বলবো? আই ডোন্ট কেয়ার তোকে কি বললাম। কবুল বল, তুই চাস তোর জন্য এই ছেলেটা প্রাণ হারাক? যদি তাই চাস তাহলে ঠিক আছে। বলেই ছুরিটা বিশালের গলায় ধরল। টান দেবে তখনই রাত্রি বলে উঠল, করবো বিয়ে, একটা নিরীহ মানুষকে মেরো না। বলেই কান্না করতে লাগলো। রাত কাজী সাহেবকে বলল। কাজী সাহেব, বলতেই কাজী সাহেব চমকে উঠে তাড়াতাড়ি বিয়ে পড়াতে লাগলো। কিছুক্ষণের মাঝেই এই রাত আর রাত্রির বিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। রাত্রি চুপ হয়ে আছে। কি হলো এটা? সব কিছু পাল্টে গেল। রাত ওর বন্ধু পিয়াসকে বলল, পিয়াস, এই বিশাল অমানুষটাকে হসপিটালে ভর্তি কর, কিন্তু ওর হাতের চিকিৎসা যেন না করে। বলেই রাত্রির দিকে তাকালো। তারপর হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো রাত্রিকে। তুমি আসলে গুন্ডা একটা। রাত ভাইয়া, তুমি একটা ছেলেকে এইভাবে মারলে, তার উপর একটা হাতও ভেঙে দিলে। ওর ওই হাত তো আমি কেটেই দিতাম, দেইনি। ওর কপাল ভালো। তুই এত ন্যাকা কান্না কাঁদছিস ওই অসভ্যটার জন্য? ভুলে গেছিস ও বাজেভাবে তোর শরীরে হাত দিতে চেয়েছিল? আমি ওই দিন না থাকলে কি হতো কোনো আইডিয়া আছে তোর? আমার কাকাও না মানুষ যাচাই না করে বিয়ে ঠিক করে দিয়েছে ওই অসভ্যটার সাথে। তুই না পর্যন্ত করলি না, ও করবি কিভাবে? তুই তো আবার পরিবারের বাধ্য মেয়ে, কিন্তু এতটা ভালো সাজিস না জেনে শুনে ওই অসভ্য লোকটাকে বিয়ে করতে যাচ্ছিলি। রাত্রি কিছু বলল না। যা বলল সব তো সত্যি। রাত্রি হঠাৎ বলল, রাত ভাইয়া, রাতের দিকে তাকিয়ে বলল, বল। এখন কি হবে? বাবা মা এবং কাকিও তো এই বিয়ে মানবে না। তুমি যে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসলে, বাড়িতে তো এখন তখন কিয়ামত শুরু হয়ে গেছে। না মানলে না মানবে, তাতে আমার কি? তুই এখন আমার ওয়াইফ, তোর ফ্যামিলি কিছু করতে পারবে না। যদি পুলিশ কেস করে? হা হা হা, তোর হাজবেন্ড যেখানে সিআইবি অফিসার, তোর কিসের এত চিন্তা? এটা ঠিক না। আমার বাবা মা অনেক কষ্ট পাবে, আমি তাদের কষ্ট দিতে চাই না। চুপ, একটাও কথা বলবি না। বেশি কথা বললে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো। তুমি খুব খুব পচা, হার্টলেস একটা। আবার কান্না করে। চুপ কর, চুপ কর বলছি। রাত্রি রাতের ধমক শুনে চুপ হয়ে গেল। মুখে আঙ্গুল দিয়ে করুণ দৃষ্টিতে তাকালো রাতের দিকে। হাজার চেষ্টা করেও কান্না আটকে রাখতে পারল না। আবার ভ্যা করতেই রাত অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো রাত্রির দিকে। রাত্রি আবার চুপ হয়ে গেল, কিন্তু হিচকি বন্ধ হচ্ছে না। রাত্রিকে বলল, শান্ত হ, এত কান্না করিস কেন? তারপর সামনে তাকিয়ে বলল, চাচা পানির বোতলটা দাও তো। ড্রাইভার চাচা পানির বোতল দিল। ঋতুকে পানির বোতল দিল। রাত্রি কাঁপা কাঁপা হাতে বোতল নিয়ে সামান্য গলাটা ভিজালো। রাত্রি বাইরের দিকে তাকিয়ে ফুপিয়ে খেতে যাচ্ছে। রাত্রির হাত ধরে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। রাত্রি উঠতে চাইলেই আরও শক্ত করে জড়িয়ে ধরল। রাত্রি দূরে সরে যেতে নিলেই রাত বলল, এত নড়াচড়া করছিস কেন? স্থির হয়ে থাকতে পারিস না? ছাড়ো আমাকে। চুপচাপ থাক। গাড়ি থামতে রাত্রির বুকের ধকধকানি বেড়ে গেল। গাড়ি থেকে নামতে ইচ্ছুক না থাকার পরও নামতে হলো। রাত্রির হাত টেনে বাড়ির ভিতরে ঢুকলো। সবাই ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাত্রির মা এসে রাত্রিকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস মা? শাহিন সাহেব হুঙ্কার দিয়ে বললেন, রাত, এসব কেমন অভদ্রামি? তুই কেন রাত্রিকে নিয়ে গেছিলি? রিল্যাক্স কাকা, চিন্তা করবেন না, তেমন কিছু করিনি। কিন্তু আগামী শুক্রবার রেডি থাকবেন, রাত্রিকে নিয়ে যেতে আসবো। মানে কি? আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দেব না?
আপনি বাধ্য তুলে দিতে, কারণ রাত্রি আমার ওয়াইফ। শুভ খবরটা তো দিলামই না, কিছুক্ষণ আগেই আমরা বিয়ে করেছি। সবাই হতভম্ব হয়ে গেল। রাত্রির বাবা শাহিন সাহেব রেগে বলল। বিয়েটা ছেলে খেলা নাকি? বললেই হলো বিয়ে হয়ে গেছে। রাত শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে আমাদের। তো সুযোগ দিলাম মেয়ের বিয়ের আয়োজন করার জন্য, আর না করলে আমার বউকে আমি এখনই নিয়ে যাব। রাত্রির কাছে যাবে, তখনই রাত্রির মা মালিহা বলল। তোমরা আগামী শুক্রবারই নিয়ে যেও। রাত সামান্য হেসে বলল। গুড, তো আসি। বলে রাত বেরিয়ে পড়ল। বাড়িতে সবার মুখে গম্ভীর ভাব। শাহিন সাহেব ভীষণ চিন্তিত, কি করবে। মালিয়া রাত্রিকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে শাহিন সাহেবের সামনে বসলো। তারপর বলল। কি করবে এখন? সেটাই ভাবছি, পুলিশের কাছে গিয়েও কোনো লাভ নেই। আর এই ব্যাপার জানাজানি হলে আমাদের রাত্রিকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তুমি কি করতে চাইছো? তুমি কি ওদের আলাদা করতে চাইছো? হ্যাঁ, ওই ফ্যামিলিতে আমার মেয়ে ভালো থাকবে না। রাতের মা রাতের বিয়ে ঠিক করেছিল ওর খালাতো বোন বৃষ্টির সাথে। সেখানে আমাদের মেয়েকে মেনে নেবে না, আমার মেয়ের কষ্টও হবে সেখানে। তুমি তো রাতকে চেনো, ও রাত্রির কোনো অসুবিধা হতে দেবে না। কিন্তু মালিয়া রাত প্রচুর রাগে, আবার ওর যেই পেশা, ওর জীবন অনেক ঝুঁকিতে থাকে। প্রায় সময় যেখানে সেখানে যেতে হয়। তখন আমার মেয়েটার কি করবে? এত চিন্তা করছো কেন? কিছুই হবে না। রাত বাড়ি ফিরে নিজের রুমে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো। চোখের সামনে রাত্রির ভীতু মুখটা ভেসে উঠতেই রাত এক গাল হেসে মনে মনে বলল। আমার পাগলিটা। হঠাৎ মেলি কণ্ঠে কেউ বলল। রাত ভাইয়া। রাত চোখ খুলে দেখে বৃষ্টি দাঁড়ানো, বেশ লাজুক ভঙ্গিতে। আবার বৃষ্টি বলল, আপনার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসবো? না বৃষ্টি, লাগবে না, তুমি যাও। বৃষ্টির মুখটা মলিন হয়ে গেল। আবারও বেশ মিনমিনে কণ্ঠে বলল, আপনার ভালো লাগবে। ওকে, যাও। বৃষ্টি খুশি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখনই রাতের মা সেলিনা রুমে প্রবেশ করলো। রাতের সামনে গিয়ে রেগে বলল। রাত, তুই এটা কি করেছিস? আমি যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমি রাত্রিকে বিয়ে করেছি। আগামী শুক্রবারে ওকে এখানে নিয়ে আসবো। নিজেকে কি মনে করিস তুই? কিভাবে করলি? যেখানে বৃষ্টির সাথে তোর বিয়ে ঠিক ছিল, মেয়েটা কত আশা নিয়েছিল। এতে আমার দোষ নেই। আগেই বলেছিলাম যে আমি বৃষ্টিকে বিয়ে করতে পারবো না। তুই এটা মোটেও ঠিক করিস নাই রাত। হঠাৎ রাতের চোখ দরজায় পড়তেই দেখলো বৃষ্টি অনুভূতি শূন্যভাবে দাঁড়িয়ে আছে। রাত ধীরে ধীরে বৃষ্টির কাছে গেল, তারপর বলল। আই এম সরি বৃষ্টি। বৃষ্টি কিছু বলল না, শুধু মাথা নিচু করে ফেললো। রাত আর কিছু না বলে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। এখন রাত 11টা বাজে। মালিহা রাত্রিকে খাইয়ে ঘুমাতে বলে চলে গেল। রাত্রির চোখে ঘুম নেই, সে ভাবনায় বিভোর। আজ কত কিছু হয়ে গেল। আজ রাত ভাইয়া কি করলে এটা? একটা সময় কতটা ভালোবাসতাম তাকে, তখন তো অবুঝের মতো ছিল, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত কাণ্ডের মাধ্যমে ভালোবাসার প্রকাশ করত। আবার মাঝে মাঝে এমন করতো যেন তার সাথে আমার কোনো কথা জীবনেও হয়নি। কতবার নিশ্চুপভাবে আমার ছোট হৃদয়টাকে ভেঙেছে। হঠাৎ মেসেজ আসলো। আওয়াজ পেয়ে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো রাত্রি। মেসেজে রাত বলল, বারান্দার দরজা খোলো। ইতু আতকে উঠলো, বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে দরজা খুললো। আশেপাশে অপর পাশে রাত দাঁড়ানো। রাত তাড়াতাড়ি রুমে ঢুকে বিছানায় গিয়ে বসলো। রাত্রি তো হা হয়ে আছে, তবুও নিজেকে সামলে বলল। রাত ভাইয়া, তুমি এখানে? কিন্তু এত রাতে এখানে কেন? আজ আমাদের বাসর রাত না? আজ রাতে কি আলাদা থাকা যায়? রাতের কথা শুনে রাত্রি আকাশ থেকে পড়লো। রাত্রি অবাক হওয়ার দেখে রাতের কোনো রিয়াকশন দেখলো না। বিছানা থেকে উঠে আলমারির কাছে, আলমারি খুলে একটা কালো শাড়ি বের করে রাতের কাছে এসে বলল। এই নে, এই শাড়িটা পরে নে। কি? কানে কম শুনিস নাকি? যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয়। না। রাত ভ্রু কুঁচকে বলল। আমি তোর মতামত চেয়েছি একবারও। যা। রাত্রি বিরক্ত হয়ে বলল। কি শুরু করলে এমনি? কত অশান্তি চারপাশে, তোমাকে এখানে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, চলে যাও। রাত একটা ব্যাপক ভাব নিয়ে বলল। দেখলে দেখবে, আমি আমার বউয়ের কাছে এসেছি, তাতে কার কি? বেশি কথা বললে এখনই নিয়ে যাব।
রাত্রি বেশ বুঝতে পারছে রাতের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই চুপ হয়ে রইল। রাত হঠাৎ বলল, কি রে, কি বলেছি? যা, শাড়িটা পরে আয়, নাকি আমি পরিয়ে দেব? রাতের কথা শুনে রাত্রি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, না, আমি পারবো। বলে শাড়ি নিয়ে ওয়াশরুমে যেতে নেবে তখনই রাত বলল, ওয়াশরুমে যেতে হবে না, এখানেই চেঞ্জ কর। রাত্রি মেজাজ খারাপ করে তাকালো রাতের দিকে। রাত দুষ্টু হেসে বলল, ওকে ওকে, কুল, যা। রাত্রি মেজাজ দেখিয়ে চলে আসলো। রাত জায়গায় বসে হুহা করে হেসে উঠল। কিছুক্ষণ পর রাত্রি বেরিয়ে আসলো। রাত্রিকে দেখে রাত কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে হুহা করে হেসে উঠল। রাত্রি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। রাত বলল, খুব তো তখন ভাব দেখিয়ে বললি তুই পারবি, তাহলে এখন শাড়ি পেঁচিয়ে আছিস কেন? এত হাসার কি আছে? শাড়ি তো শাড়ি, একভাবে তো হলোই। আমি তো বাইরে যাচ্ছি না, তোমার শেষ দেখা, এবার চলে যাও। আজ রাত তো এখানেই থাকবো। কি? এই না। তোর কথা শুনতে চেয়েছি আমি, এখন আমার কাছে আয়, শাড়িটা ঠিক করে দেই। না না, লাগবে না। বেশি কথা বলবি না, আয়। রাত রাত্রিকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আর রাত্রি তো পাথরের ন্যায় হয়ে আছে। হঠাৎ হঠাৎ রাতের শীতল স্পর্শ রাত্রিকে জমিয়ে দিচ্ছে। রাত শাড়ি পরিয়ে এই রাত্রিকে বলল, এত কাঁপাকাঁপি করছিস কেন? একটু হলে তো ভূমিকম্প শুরু হয়ে যেত। বলেই হুহা করে হেসে উঠল। রাত্রি বিরক্তি নিয়ে অন্যদিকে তাকালো। রাত বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তারপর হাতের ইশারা রাত্রিকে ডাকলো। রাত্রি গাল ফুলিয়ে বিরক্তি নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। রাত আর কিছু না বলে রাত্রির হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে জড়িয়ে ধরলো। রাত্রি তো হা হয়ে গেল। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি করছো? ছাড়ো। রাত রাত্রিকে বিছানায় ফেলে রাত্রিকে বিছানার সাথে চেপে ধরলো। রাত অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে রাত্রির দিকে। রাত্রি ঘাবড়িয়ে বলল, কি করছো রাত ভাইয়া? কি করছো? ছাড়ো। চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু এখন কিছু করব না। রাত্রি হাফ ছেড়ে বাজলো। রাত রাত্রিকে উঠিয়ে বসালো। তারপর জিন্সের পকেট থেকে একটা লকেট বের করে রাত্রিকে পরিয়ে দিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু এঁকে দিল। প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে রাত্রি পুরো জমে গেল। রাত হঠাৎ রাত্রি কোলে মাথা রেখে বলল, আমার চুলগুলো নেড়েচেড়ে দে তো, ঘুমাবো। রাত্রির কোনো কথা না শুনে রাত রাত্রির হাত নিয়ে নিজের চুলে রাখলো। রাত্রি এবারও কিছু বলল না। রাত ভ্রু কুঁচকে বলল, করবি না? তাহলে চল বাসর করি। রাত্রি চমকে উঠে তাড়াতাড়ি চুল নাড়াচাড়া করতে লাগলো। রাত বাঁকা হেসে চোখ বন্ধ করে ফেললো। রাতের কোনো সারা শব্দ নেই, হয়তো ঘুমিয়ে গেছে। রাত্রির দু চোখের পাতা কখন যে অবাধ্য হয়ে বুঝে গেল তা রাত্রি জানে না। সকালে সূর্যি মামা সোনালি রোদ্রুর রাত্রির চোখে পড়তে রাত্রি পিটপিট করে চোখ খুলল। একবার বন্ধ হয়ে গেলেও ও আবার খোলার চেষ্টা করলো। নিজেকে রাতের বাহুডোরে পেয়ে চমকে উঠল, কিন্তু বড়তরই ওই ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাকে দমিয়ে তাড়াতাড়ি উঠতে গেলেই রাত আরো শক্ত করে ধরলো। রাত্রি বুঝতে পারলো রাত জেগে আছে। রাত্রি রাগে কটমট করতে করতে বলল, কি করছো? ছাড়ো। চুপচাপ থাক। এতক্ষণ ঘুমিয়েছিলি তাই ভালো ছিল। রাত্রি জোর করে উঠে বলল, তুমি কি শুরু করেছো? আর কয়টা বাজে? এখনো যাও নাই? যাবো তো। হঠাৎ দরজায় কেউ নক করলো। রাত্রি ঘাবড়ে বলল, হায় আল্লাহ, কে এসেছে? যা, দরজাটা খুলে দে। আগে তুমি লুকাও। আমি কি চোর নাকি? কেন লুকাবো? রাত্রি বিরক্ত হয়ে বলল, তোমার ভাব অন্য কোথাও দেখাও, এখানে না। রাত বিছানা থেকে উঠে হঠাৎ গিয়ে দরজা খুলে দিল। রাত্রি হা হয়ে গেল। দরজার ওপাশে রাত্রির ছোট ভাই তুতুল দাঁড়ানো। তুতুল রাতের দিকে তাকিয়ে ভেড়া চাকা খেয়ে গেল। নিজের চোখের চশমাটা ঠিক করে বলল, আপু, আমার চোখে হয়তো একটু বেশি সমস্যা শুরু হয়েছে। আমি তোমাকে রাত বাইয়া দেখছিস। আচ্ছা, আমার জ্যামিতি বক্সটা এই করে শরত নিতে এসেছি। তুতুল ভিতরে ঢুকে রাত্রিকে দেখে বলল, এই দেখো আপু, এখন তোমাকে ঠিক দেখছি। দরজার কাছে রাত বাইয়া মনে হয়েছিল। বলেই দরজার দিকে তাকিয়ে হা করে আবার রাত্রির দিকে তাকালো। রাত দরজার কাছ থেকে এসে টেবিলে রাখা জ্যামিতি বক্সটা তুতুলের হাতে দিয়ে বলল, এখন তুই যা। তুতুল হা হয়ে বলল, রাত বাইয়া তুমি? জি ছোট বিদ্যাসাগর, এখন যা, আমাদের বিরক্ত করিস না। বলে তুতুলের হাত ধরে বাইরে নিয়ে আবার দরজা আটকে দিল। তুতুল বোকার মতো তাকিয়ে রইল দরজার দিকে। রাত রাত্রিকে বলল, তুমি কি করলে? তুতুল যদি বলে দেয় তখন কি হবে? বললে বলবে। আচ্ছা আমি গেলাম, সাবধানে থাকিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস।
আর এসব চক্করে পড়াশোনা খেয়ে বসিস না। তোর লাইফ আগেও যেভাবে ছিল আজও তেমন আছে। আমি কখনো তোর নিজের জীবনে হস্তক্ষেপ করব না, আর কখনো বলবো না ভালোবাসতে আমাকে, কারণ আমি জানি তোর মনে তুই শুধু আমাকে যত্ন করে রাখছিস। তীব্র অভিমানে তার চাপা পড়ে আছে, কিন্তু আমি জানি একদিন না একদিন তুই বলবি আমাকে, আর আমি অপেক্ষা করব সেই সময়ের জন্য, প্রয়োজনে সারাটা জীবন। আসি। বলে রাত্রির গাল টেনে দিয়ে চলে গেল। রাত্রি নিশ্চুপভাবে তাকিয়ে আছে রাতের যাওয়ার দিকে। ইতিমধ্যে রাত্রির চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আমি তো চাই বলতে, তবুও যে পারি না। অন্য 10 জন মানুষের মতো আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। মনে মনে গত 5 বছর ধরে ভালোবেসে গেছি। হয়তো তুমি বুঝতে, তবুও যে অবুঝের মতো থাকতে, তখন খুব কষ্ট হতো। ওই দিন যখন কাকি তোমার আর তোমার খালাতো বোনের বিয়ের কথা বলছিল, সেই দিন মনে হয়েছিল আমার বুকের ভিতর ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করছে। চাপা কথা, কাউকে বলতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল। সেই দিন থেকে ঠিক করেছিলাম আমার মনে যতই অনুভূতি আছে সব মাটি চাপা দিয়ে দেব, কিন্তু পারি নাই। না কাউকে বলতে পেরেছি, ভিতরে ভিতর পড়েছি। বাবা বিয়ের কথা যখন বলেছে তখন মুখের ওপর না করতে পারি নাই, কিন্তু মনের ভিতর তখনও একটাই শব্দ বেজেছে, রাত ভাইয়াকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। কিন্তু কাল ওভাবে যে আমাদের বিয়ে হবে কল্পনাও করতে পারিনি। কিন্তু রাত ভাইয়া আমাকে ভালোবাসে, এর চেয়ে মধুর কোনো শব্দ মনে হয় না আর আছে। আকাশ লালচে রং ধারণ করেছে, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশের পাখিরা তাদের রাত ফিরে যাচ্ছে, চারপাশে মৃদু বাতাস বইছে। রাত্রি নীরব ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে হিনা নাম উঠে আছে। রাত্রি রিসিভ করে বলল, হ্যালো, বল হিয়া। দোস্ত, তোর মন মেজাজ কেমন? এই তো এখন একটু ভালো। তাহলে চল না চা খেতে যাই ওই চাচার কাছে। ওকে, কখন? একটু পর। এই টাইমে? আজ আমাদের বাড়ি থাকবি, রাতে খুব মজা করবো দুজন। বাবা মা নেই, কাল আসবে, আর একাও ভয় করে, ভালো লাগে না। না রে, যেতে দেবে না। আরে আমি তোর বাড়ি যাব, সবাইকে বলে নিয়ে আসবো। না করবে না, আঙ্কেল আন্টি কত ভালোবাসে আমাকে, তা তো তুই জানিস। ওকে, আয় তাহলে রাখি। রাত্রি কথা শেষ করে পিছনে ঘুরে দেখলো তুতুল দাঁড়িয়ে আছে। রাত্রি ভ্রু কুঁচকে বলল, কি রে, তুই এমন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? কার সাথে কথা বলছিস? রাত ভাইয়ের সাথে। চুপ কর, এত বেশি বুঝিস কেন? আর তুই এখানে কি করছিস? তোর না সামনে পরীক্ষা এসেছিস? পরীক্ষা এত সহজ না, বুঝেছিস? জানি আপু, মাত্র একটা বই শেষ করে আসলাম। ভালো ভালো। আর শোন, কাউকে বলিসনি তো সকালের কথা? না, বলিনি। আর যদি না চাও বলি, তাহলে আমাকে একটা বই কিনে দিতে হবে। রাজে? ওকে। এই তো আপনার লক্ষ্মী আপু। হয়েছে। রাত্রি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে হিনার দিকে। রাত্রি বলে উঠল, কি রে, কি শুরু করেছিস? এখন রাত 11টার বেশি বাজে, একটু পর 12টা বাজবে। তুই এখন আমাকে সাজাচ্ছিস কেন? হিনা বলল, তুই চুপ কর তো, কখন তোকে প্রশ্ন করে মাথা খেয়ে ফেলছিস। রাত্রি বলল, তুই বলবি তো? হিনা মুচকি এসে বলল, তোর জন্য সারপ্রাইজ আছে। কি? কিসের সারপ্রাইজ? হিনা রাত্রির চুল ঠিক করে বলল, ঠিক আছে, খুব ভালো দেখাচ্ছে, এবার ছাদে চল। রাত্রি আটকে উঠে বলল, কি? ছাদে কেন, তাও এত রাতে? হিনা রাত্রির হাত টেনে নিয়ে যেতে লাগলো। রাত্রি তো বকবক করেই চলেছে। হিনা ছাদের দরজার কাছে এসে বলল, যা ভিতরে। আমি একা যাবো? হিনা বলল, আরে যা, ভয়ের কিছু নেই। রাত্রি তবুও যেতে চাইছে না। হিনা বাধ্য হয়ে রাত্রিকে জোর করে ছাদে পাঠিয়ে দিল। রাত্রি ছাদে এসে চারপাশে দেখে হা হয়ে গেল। এ কি, এ কোথায় আসলাম আমি? এ তো যেন কল্পনার জগতের মতো সাজানো। রাত্রি চারপাশ দেখে রাত্রির মন মুগ্ধতায় স্রোতে ভেসে গেল। হঠাৎ সামনে তাকাতে রাত্রির বুকের ভিতর ধকধকানি বেড়ে গেল। তার নজর কাড়া হাসি নিয়ে ধীর পায়ে রাত্রির কাছে আসলো। রাত্রি অবাক হয়ে বলল, রাত ভাইয়া? রাত মুচকি এসে রাত্রির কোমর টেনে নিজের কাছে নিয়ে আসলো। তারপর একবার নিজের হাতের দিকে তাকালো। হ্যাপি বার্থডে আমার পাগলি। রাত্রি অজান্তে তার ঠোঁটে হাসির রাজও দখল করে নিল। রাত হঠাৎ বলল, ভালো লাগছে? রাত্রি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিল। খুশির জন্য কথাই বলতে পারছে না। রাত মৃদু হেসে বলল, আয় কেক কাটবো, তোর ফেভারিট চকলেট কেক। আর স্পেশাল ব্যাপার হলো কেকটা আমি বানিয়েছি। চল টেস্ট করে বলবি কেমন হয়েছে। রাত্রি অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো? চল। কেক খাওয়া শেষ করে রাত বলল, কেমন লাগছে? রাত্রি বলল,
খুব ভালো হয়েছে। রাত্রির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। হোল্ড ইওর পিস, ডান্স উইথ মি। রাত্রি মৃদু হেসে হাত বাড়িয়ে দিল। রাত্রিকে নিজের কাছে নিয়ে স্লো মোশনে কাপল ডান্স শুরু করলো। রাত্রি যেন ভুলেই গেছে অতীত, ভুলে গেছে জমানো অভিমান, অভিযোগ। এখন যে রাত্রি থমকে আছে রাতের মাঝে। নীরের মন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে নিজের ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাতে পেরে। রাত্রির চোখের দিকে তাকিয়ে মুচকি এসে গাইতে লাগলো। অর্ধচাঁদটা ঠিক আকাশপানে জ্বলজ্বল করছে, আর পুরো আকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র তারা। হিম হাওয়ার চারপাশ শীতল আবহাওয়া তৈরি হয়েছে। চারপাশে মিষ্টি ভালোবাসার কানামাছি খেলছে, আর এই আকাশের নিচে দাঁড়িয়ে আছে একজোড়া ভালোবাসা। রাত্রি কখন থেকে পরম শান্তিতে রাতের বুকের সাথে জড়িয়ে আছে। রাত হঠাৎ বলল, আজ রাত কি এভাবেই পার করতে চাস তুই? রাত্রি ঘোর কাটলোর সাথে সাথে রাতকে ছেড়ে দিল। রাত মুচকি হেসে বলল, চলে যাব। কথাটা শুনে রাত্রি নীরব দৃষ্টিতে রাতের দিকে তাকালো। এই দৃষ্টি না জানি কত না বলা কথা বলে দিচ্ছে। রাত হঠাৎ রাতে হাত ধরে হাঁটা ধরলো। রাতের সমান তালে তাল মিলালো। সিঁড়ি দিয়ে দুজনকে নামতে দেখে হিনা মৃদু হাসলো। রাত হিনার কাছে গিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ হিনা, থ্যাংক ইউ সো মাচ। হিনা বলল, না ভাইয়া, থ্যাঙ্কস, লাগবে না। রাত একবার রাত্রির দিকে তাকিয়ে বলল, আসি। বলেই রাত বেরিয়ে পড়ল। রাত্রি সেদিকেই তাকিয়ে আছে। হিনা এসে দুষ্টু হেসে বলল, আরে দোস্ত, আর তো 2টা দিন, তারপর তোর রাত ভাইয়া বাড়িতে একসাথে থাকতে পারবি রাত ভাইয়ের সাথে। চুপ কর, তোর শুধু ফালতু কথা। কি ফালতু কথা? শোর, আমার শাড়ি চেঞ্জ করতে হবে। শাহিন সাহেব গম্ভীর ভাব নিয়ে নিজের রুমে বসে আছে। রাত্রি গুটিসুটি পায়ে রুমে ঢুকে হালকা গলায় বলল, বাবা, শাহিন সাহেব মেয়ের দিকে তাকালো। রাত্রি বলল, আমি তো এখনই চলে যাব, কথা বলবে না? না, তুই শুধু আজই হ। এই বিয়ে থেকে মুক্তি করার দায়িত্ব আমার। কি বলছো বাবা? বিয়ে যখন হয়ে গেছে তখন তার কিছু করার নেই। কিন্তু না বাবা, তুমি শুধু শুধু চিন্তা করো না। রাতের মা এ তো সহজে তোকে মেনে নেবে না। হয়তো সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। বাবা, আমার যাবার সময় হয়েছে। শাহিন সাহেব দীর্ঘ একটা শ্বাস ফেলে মেয়ের হাত ধরে বাইরে নিয়ে আসলো। রাত্রির মা মুখ চেপে কাঁদছে। তুতুল চাপা কান্নায় মুখ লাল করে ফেলেছে। শাহিন সাহেব গম্ভীর কণ্ঠে বলল, রাত আমার, এটা মা। এই আজকন্যা, ওকে কখনো কষ্ট দিস না, তাহলে কিন্তু আমি নিজে তোকে মেরে জেলে যাব। রাত মুচকি হেসে বলল, কাকা চিন্তা করবেন না। অতঃপর রাত্রিকে গাড়িতে উঠালো। গাড়ি ছুটতে লাগলো রাতের বাড়ির উদ্দেশ্যে। রাত্রি কেঁদে কেঁদে হেঁচকি উঠে গেছে। রাত্রিকে কখন থেকে শান্ত হতে বলছে, কিন্তু রাত্রি শুনছে না। রাত রেগে তাকে কড়া কণ্ঠে বলল, তুই থামবি? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার। রাত্রি কান্না পিষ্টিত কণ্ঠে বলল, তুমি খুব বাজে, এখনই আমাকে বকছ। রাত বলল, বকছি। বকা খাওয়ার কাজ করেছিস কেন? কান্না করে চোখ মুখের কি হাল করেছিস? রাত্রি গাল ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে মিনমুনে বলল, হার্টলেস একটা। বাড়িতে প্রবেশ করা মাত্রই কাজের লোকেরা চলে আসলো, কিন্তু কাকে কি কোথাও দেখতে পেলাম না। সিঁড়ি দিয়ে একটা সুন্দরী মেয়ে নেমে আসছে, মুখখানা মলিন হয়ে আছে। চিনতে অসুবিধা হলো না, এটা বৃষ্টি আপু। বৃষ্টি মুখে একটা নকল হাসি নিয়ে বলল, আপনারা এসে গেছেন? রাত্রি, কেমন আছো? ভালো আপু, তুমি? আমিও ভালো আছি। চলো তোমাকে রুমে নিয়ে যাই, ফ্রেশ হয়ে নাও। কাকি কোথায়? খালামণি ওনার রুমে। মাথায় ব্যথা করছে তো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর খালামণির সাথে দেখা করো। রাত্রি আর কিছু না বলে চুপচাপ বৃষ্টির সাথে উপরে গেল। রাত্রি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ পুচ্ছিল। হঠাৎ পেটে কার উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল রাত্রি। আয়নায় স্পষ্ট রাতের মুখটা দেখা যাচ্ছে। রাত্রির চুলে মুখ বুজে চোখ বন্ধ করে ফেললো। রাত্রিও আবেগে চোখ বন্ধ করে ফেললো। তারপর কাপা কণ্ঠে বলল, কি করছো? রাত চোখ বন্ধ করেই বলল, কই কিছুই তো করলাম না। বৃষ্টি এসেছিল খেতে ডাকতে, নক না করে ভিতরে ঢুকিয়ে নিজে বেকায়দায় পড়ে গেল। উল্টো ঘুরে বলল, সরি, আমার নক করে আসা দরকার ছিল।
বৃষ্টির কণ্ঠ পেয়ে রাত আর রাত্রি দূরে সরে গেল। রাত বলল, কেন এসেছিলে? বৃষ্টি বলল, ওই খাবার খেতে যাওয়ার জন্য। ওকে, তুমি যাও, আমরা যাচ্ছি। বৃষ্টি মাথা নাড়িয়ে চলে আসলো। বুকের ভিতরটা চিনচিনে ব্যথা হচ্ছে, চোখের কোণে কষ্টরা জোরও হলো বৃষ্টির। যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখাটা যে কি যন্ত্রণার, এটা শুধু সেই জানে। একতরফা ভালোবাসাগুলোর পরিণতি হয়তো এমনই হয়। রাত্রি ছোট ছোট পা ফেলে রাতের মার রুমে ঢুকলো। রাতের মা বসে একটা বই পড়ছে। রাত্রিকে দেখে চোখ তুলে তাকালো। রাত্রি হালকা কণ্ঠে বলল, কেমন আছো কাকি? রাতের মা গম্ভীর স্বরে বলল, ভালো, তুই কেমন আছিস? ভালো, খেতে চলো। ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। মাথায় মলম লাগিয়ে দিব? না থাক, এত যত্ন দেখাতে হবে না, পারলে আমাকে একটু একা ছেড়ে দে। রাতের মুখটা ছোট হয়ে গেল। এমন কিছুর মুখোমুখি হতে হবে তা তো জানা ছিল। রাত্রি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে পড়ল। খাবার টেবিলে মন খারাপ করে বসতেই রাত বলল, কি হয়েছে তোর? মা কোথায়? কিছু বললো তোকে? রাত্রি তাড়াতাড়ি বলে উঠল, না, আমাকে কিছু বলেনি। কাকির মাথায় ব্যথা করছে, তাই আসেনি। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি দেখে আসি। রাত বলল, না, তুমি খাবার খাও। বলে চম্পাকে খাবার প্লেটে নিয়ে মার রুমে যেতে বলল। রাতও ওর মার রুমের দিকে হাঁটা দিল। টেবিলে বসে থাকলো রাত্রি আর বৃষ্টি। বৃষ্টি বলে উঠল, তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও। ইতু মৃদু এসে সম্মতি দিল। চম্পা খাবার নিয়ে সেরিনার সামনে রাখতে সেরিনা গম্ভীর কণ্ঠে বলল, এইসব কি? আমি কি আনতে বলেছি? নিয়ে যা। তখনই রাত ঢুকে চম্পাকে যেতে বলল। চম্পা চুপচাপ বেরিয়ে পড়ল। রাত সেরিনার সামনে বসে খাবার হাতে নিয়ে বলল, মুখ হাঁ করো। সেলিনা বেগম এবার মুখ খুললেন। সেলিনা স্পষ্ট জানিয়ে দিল খাবে না। রাত বলল, আমার উপরে রাগ করে খাবে না কেন? তোমার মেডিসিনও আছে, ভুলে গেছো? নাও, মুখ হাঁ করো। সেলিনা রেগে বলল, ভালোবাসা দেখাতে হবে না এখন। এটা কেমন কথা মা? আমি কি ভালোবাসি না তোমাকে? বাসিস না, বাসলে আমার কথার অবাধ্য কখনো করতি না। মা, বুঝার চেষ্টা করো। যদি বৃষ্টির সাথে আমার বিয়ে হতো, না আমি ভালো থাকতাম, না ওকে ভালো রাখতে পারতাম। এভাবে জেনে শুনে কোনো সম্পর্কে না জড়ানোই ভালো। মা মরা মেয়ে, ছোট থেকে এখানে থেকে বড় হয়েছে, তোকে কত পছন্দ করতো। ওর কেমন লাগছে তুই জানিস? হয়তো জানি না, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুমি চাইলে বৃষ্টির জন্য ভালো ছেলে আনবো। তুমি আমার বন্ধু মেঘকে তো চেনোই, আমাদের এখানে এসেছিল। ও বৃষ্টিকে খুব পছন্দ করেছিল। মেঘ খুব ভালো ছেলে। বৃষ্টি এখন রাজি হতে চাইবে না। আর তুই যা, এখন খাবো না আমি। ওকে ফাইন, খেতে হবে না, আমিও খাবো না, না খেয়ে কাজে চলে যাব। তুই আমাকে ব্ল্যাকমেল করেছিস। এবার মুখ খুলো। সেলিনা নাক চাইতেও খেয়ে নিল। রাত্রি আর বৃষ্টি বসে কথা বলছিল। বৃষ্টির চোখ হঠাৎ রাত্রির গলায় পড়তেই বলে উঠল, ওয়াও রাত্রি, তোমার লকেটটা তো খুব সুন্দর। কোথা থেকে কিনেছো? রাত্রি লকেটে হাত দিয়ে মুচকি হেসে বলল, রাত ভাইয়া দিয়েছে। বৃষ্টি মৃদু হেসে বলল, খুব সুন্দর। এর মাঝে রাত রুমে এসে আলমারির থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই রাত্রি বলল, কোথায় যাচ্ছ? রাত মুচকি হেসে বলল, কাজ থেকে আসতে রাত হবে, বৃষ্টি ওর খেয়াল রেখো। বৃষ্টি মৃদু হেসে বলল। এর মাঝে রাতের ফোন বেজে উঠল। রাত কল রিসিভ করে বলল, হ্যালো, ধরতে পেরেছিস? ভেরি গুড, আমি আসছি, ধরে রাখ, পালাতে যেন না পারে। বলে কল কেটে আলমারি থেকে গানটা বের করে নিল। রাত্রি গান দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, ওটা নিয়ে কোথায় যাচ্ছ? রাত বলল, এটা ছাড়া কি যাওয়া যায় নাকি? যখন তখন লাগে। বৃষ্টি, আমি তো বলতে ভুলেই গেছি, মা তোমাকে ডেকেছিল। বৃষ্টি বলল, ও আচ্ছা, আমি গেলাম। বৃষ্টি রুম থেকে বেরিয়ে যেতেই রাত হঠাৎ রাত্রির কপালে নিজের অধর ছোঁয়ালো। তারপর মিষ্টি এসে ইতুর গাল টেনে বলল, আসি, আর তুই পড়তে বস, কাল থেকে ভার্সিটি যাবি আবার। বলে রাত বেরিয়ে পড়ল। রাত্রি কিছুক্ষণ অবাক হয়ে থেকে হঠাৎ লাজুক হাসলো। সামনে একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে রাত পকেটে হাত দিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।
আর তার পাশে মেঘ ধারানো। সব নীরবতা সমাপ্তি ঘটিয়ে রাত বলে উঠল, বল, এখন পর্যন্ত কতগুলো মেয়েকে বাইরে পাচার করেছিস? চেয়ারের সাথে বাধা আহত ছেলেটা বাঁকা হেসে বলল, তা জেনে কি করবেন অফিসার? ভালোই ভালোই আমাকে যেতে দেন। রাত বলল, তা তো সম্ভব না। তোদের লজ্জা করে না? যেই মেয়ের গর্ভে জন্ম নিয়েছিস সেই মেয়েদেরকে বাইরে পাচার করে দিস? ছেলেটা বলল, অত সব দিয়ে আমার কি? আমাকে ছেড়ে দেন, নাইলে আপনার সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে। বিয়ে করেছেন নতুন শুনেছি, আপনার বউটা বলে হেব্বি সুন্দরী। ওকে। আর কিছু বলার আগে রেগে এক লাথি মারল রাত। ছেলেটা আত্মনাদ করে চেয়ার নিয়ে পড়ে গেল। রাত আর কিছু করার আগে মেঘ রাতকে ধরে ফেললো, তারপর বলল, ওর কথায় কান দিস না, ও কিছু করতে পারবে না। ছেলেটা আবার হেসে বলল, আমি জেলে থাকলে এটা ভাববেন না যে আমি কিছু করতে পারবো না। রাতের চোয়াল শক্ত হয়ে গেল। রাত কিছু করার আগে মেঘ ধরে ফেললো। মেঘ জোরে করে রাতকে বাইরে নিয়ে আসলো, আর ভিতরে ছেলেটা পাগলের মতো হেসেই চলছে। রাত মেঘকে বলল, আমাকে ছাড়, ওকে তো। রিল্যাক্স রাত, তোর আঘাত লেগেছে, তুই বাড়ি যা। এসব কিছু না। আমি আস্তে আস্তে কিভাবে পালালো? মাঝ রাস্তায় না দেখলে তো এই অমানুষটা হাতের বাইরে চলে যেত। ওকে কড়া গার্ডে রাখিস, আবার যেন না পালায়। না জানি মেয়েগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে। ওদেরকে পাচার করার আগেই উদ্ধার করতে হবে। আর ও একা নয়, কেউ আছে এখনো যে হাতের নাগালে নেই, গা ঢাকা দিয়ে আছে। ওকে খুঁজে বের করতে হবে, নইলে যে আরো কত মেয়ের জীবন নষ্ট হবে। আমরা গোপনে খোঁজ চালিয়ে যাচ্ছি, আশা করি দ্রুত ধরতে পারবো। রাত 11টা ছুঁই ছুঁই। রাত্রি বারান্দা দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ রুমের ভিতর থেকে আওয়াজ পেয়ে নীরবে এগিয়ে গেল। দেখলো রাত এসেছে। রাতকে দেখে রাত্রির ঠোঁটে হাসি ফুটলো, কিন্তু পরক্ষণে ভয় চেপে ধরলো রাত্রিকে। রাত শার্ট খুলছিল, পিছন থেকে শরীরে আঘাত দেখা যাচ্ছে, অনেক জায়গা ছিলে রক্ত শুকিয়ে আছে। রাত্রি ঘাবড়ে বলল, রাত ভাইয়া, কি হয়েছে তোমার? রাত্রিকে দেখে রাত আবার শার্ট গায়ে জড়িয়ে নিল। কই, কি হয়েছে? রাত্রি রেগে সামনে গিয়ে বলল, শার্ট খুলো। রাত অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি, তুই খালি রুমে আমার মান সম্মানের দিকে হাত বাড়াচ্ছিস? রাত্রি রেগে বলল, ফাজলামো বন্ধ করো, আমি মোটেও মজার মুডে না। রাত হঠাৎ রাত্রির কোমর টেনে নিজের কাছে এনে বলল, তাহলে কিসের মুডে আছিস? রাত্রি রেগে রাতের হাতের বাহুতে থাপ্পড় দিয়ে বলল, অসভ্য। রাত চোখ বন্ধ করে ফেললো। রাত্রি ঘাবড়ে বলল, সরি, আমার খেয়াল ছিল না। এখন বসো এখানে। রাতকে বসিয়ে রাত্রি মেডিসিন নিয়ে এসে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিতে লাগলো, খুব সাবধানে। আর রাত আয়নাতে পর্যবেক্ষণ করতে লাগলো রাত্রিকে। হঠাৎ রাত্রির হাত টান দিয়ে কোলে এনে বসিয়ে দিল। রাত্রি হকচকিয়ে বলল, কি করছো? ছাড়ো। রাত রাত্রিকে জড়িয়ে ধরে বলল, তুই কাছে থাক, আর কিছুই লাগবে না। রাত্রি তাড়াতাড়ি উঠে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। বলেই বিদ্যুতের গতিতে রুম থেকে বেরিয়ে পড়ল। রাত রাত্রির বিহেভিয়ার দেখে হুহা করে হেসে উঠল। খাওয়া শেষ করে রাত বিছানায় গিয়ে বসলো। ফোন বের করে কার সাথে যেন কথা বলে রাত্রির দিকে তাকালো। রাত্রি বই নিয়ে বসেছে। রাত কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল রাত্রির দিকে, অতঃপর বলল, আর কতক্ষণ পড়বি? রাত্রি নীরের দিকে তাকিয়ে বলল, আরো কিছুক্ষণ। রাত কিছু না বলে কয়েকটা ফাইল নিয়ে বসলো। রাত্রি হঠাৎ রাতকে বলে উঠল, রাত ভাইয়া, বল। তুমি তো চাইলে বৃষ্টি আপুকে বিয়ে করতে পারতে। বৃষ্টি আপু যেমন মিষ্টি দেখতে তেমন ভালো মানুষ, তাহলে কাকিও আর রেগে থাকতো না, সবকিছু স্বাভাবিক থাকতো। হঠাৎ এই কথা কেন? বৃষ্টি আপু তোমাকে খুব ভালোবাসে। তুই বাসিস না? চুপচাপ পড়। রাত্রি আর কিছু না বলে বইয়ের দিকে নজর নিক্ষেপ করলো। বেশ কিছুক্ষণ পর রাত ফাইল থেকে মুখ তুলে রাত্রির দিকে তাকিয়ে দেখলো রাত্রি স্টাডি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। রাত মুচকি এসে রাত্রির কাছে গিয়ে আস্তে করে রাত্রিকে পাজা করে নিয়ে বিছানার দিকে গেল। রাত্রি চোখ হালকা খুলে অস্পষ্ট কণ্ঠে বলল, কি করছো? বেডে নিয়ে যাচ্ছি। পড়তে বসলেই ঘুম পায়, তাই না? পড়তে বসলে খুব ঘুম পায়। পড়া চোর একটা। রাত রাত্রিকে বাহুডোরে আবদ্ধ করে শুয়ে পড়ল। রাত্রি বলল, ছাড়ো আমাকে। রাত রেগে বলল, চুপচাপ ঘুমা, আমাকেও ঘুমাতে দে। রাত্রি আরো কিছু বলতে চেয়েও পারল না, ঘুমের সমুদ্রে ডুবে গেল। রাত রাত্রির মাথায় একটা চুমু দিয়ে চোখ বন্ধ করে ফেলল পরম প্রশান্তিতে। দূর মসজিদ থেকে পবিত্র আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের আওয়াজে চোখ খুলে তাকাতে
আজানের আওয়াজে চোখ খুলে তাকালো। চোখ খুলতেই প্রিয়তমার স্নিগ্ধ মুখখানা সামনে পড়ল। কি অসম্ভব মায়াবী দেখাচ্ছে রাত্রিকে। রাতকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রাত মৃদু আওয়াজে ডাকতে লাগলো, রাত্রি, এই রাত্রি ওঠ। রাত্রি হালকা চোখ খুলে বলল, কি হয়েছে? রাত মৃদু হেসে বলল, ফরজের সময় হয়েছে, নামাজ পড়বা না? ওঠো। রাত্রি ঘুম ঘুম কণ্ঠে বলল। হুম। রাত বুঝতে পারলো রাত্রি এখনো ঘুমের ঘরে আছে। রাত এবার রাত্রির কানের কাছে এসে জোরে বলল, রাত্রি। রাত্রি লাফিয়ে উঠে পড়লো আতঙ্কিত হয়ে, তাকিয়ে রইল রাতের দিকে। রাত হেসে কুটি কুটি। রাত বলল, কত ডাকছি, উঠছিলি না, তাই তো চেঁচাতে হলো। এবার যা, ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নে। রাত্রি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। রাত্রি কিছুক্ষণ পর বের হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এদিক দিয়ে রাত সাদা পাঞ্জাবি পরে উজু করে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ির গেটের সামনে আসতেই রাত থমকে গেল এক দৃশ্য দেখে। কি অসাধারণ স্নিগ্ধকর সেই দৃশ্য। রাত্রি বারান্দায় দাঁড়িয়ে ভোরের সতেজ হাওয়া গায়ে মাখছে। প্রকৃতির মাঝে আজ রাত্রি হারিয়ে যেতে চায়। রাত মৃদু হেসে বাড়ির ভিতরে গেল। রাত্রি মৃদু হেসে উঠল পাখিদের চঞ্চলতা দেখে। হঠাৎ চোখের সামনে এক কাপ চা কেউ এগিয়ে দিল। কাপ ধরা হাতটা মানুষের দিকে তাকিয়ে দেখলো রাত। রাত্রি কাপটা নিয়ে মুচকি এসে সামনে তাকালো। রাতও সঙ্গ দিল। বেশ কিছুক্ষণ দুজন চুপ হয়ে প্রকৃতির দিকে তাকিয়ে রইল। হঠাৎ রাত বলল, এত গভীরভাবে কি দেখছিস? ওই দেখো, গাছের ডালের দুটো চড়ুই পাখি কখন থেকে খুনসুটি করছে। খুব সুন্দর দেখাচ্ছে সবকিছু। খুব সুন্দর। মাঝে মাঝে এমন নিখুঁতভাবে তো আমাকে দেখতে পারিস। তোমাকে সাদা পাঞ্জাবিতে খুব ভালোই দেখাচ্ছে রাত ভাইয়া। এই, তুই ভাইয়া ডাকা বন্ধ করবি, কেউ শুনলে হাসবে। আমার তো ছোট্ট থেকে এই অভ্যাস, এত সহজে যাবে না। অভ্যাস চেঞ্জ কর, নইলে তোর খবর আছে। কোন বেলার খবর? সব বেলায়। আমি রুমে গেলাম, রেডি হই, ভার্সিটি যাব বলে রাত্রি রুমে চলে গেল। রুমে গিয়ে বোরখা পরে রেডি হলো। কিছুক্ষণ পর দুজনে বেরিয়ে পড়লো। ভার্সিটির সামনে এসে গাড়ি থামলো। রাত্রি নামতে যাবে, তখনই রাত বলল, রাত্রি দাঁড়া। রাত্রি রাতের দিকে ফিরে বলল, কি হয়েছে? রাত্রি একটু মাথা এগিয়ে নিয়ে বলল, বলো। কাছে আয় তো। রাত্রির কপালে একটা ভালোবাসা দিয়ে বলল, সাবধানে থাকিস। রাত্রি তাড়াতাড়ি নেমে পড়লো। তারপর বলল, তুমিও সাবধানে থেকো। বলেই উল্টো দিকে হাঁটা দিল। রাত মুচকি এসে তাকিয়ে থাকলো যতক্ষণ না রাত্রি গেট দিয়ে ভিতরে ঢুকলো। রাত্রি ভিতরে যাওয়ার পর রাত চোখে সানগ্লাস দিয়ে গাড়ি স্টার্ট দিল। রাত নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, রাত, দুটো ছেলে ধরা পড়েছে, ওরা আমাদের সব ইনফরমেশন ওদের বসকে পাঠাতো। রাত চিন্তাশীল ভাবে বলল, ওরা মুখ খুলেছে? কে ওদের বস? না, প্রচুর মারা হয়েছে ওদের, তাও কেউ মুখ খুলছে না। রাত বসা থেকে উঠে বলল, চল আমিও দেখি কতক্ষণ চুপ করে থাকে। রাতকে ভিতরে ঢুকতে দেখে একটা অফিসার ওই ছেলেগুলোকে ফিসফিস করে বলল, আগেই বলেছিলাম, যা যা আছে এখন বলে দে। রাত স্যার আসলে খবর আছে তোদের, শুনলি না তো? বক এখন। ছেলেগুলো আতঙ্কিত ভাবে নীরের দিকে তাকালো। রাত্রি নিজের রুমে বসে বসে ক্লান্ত, তাই উঠে হাঁটতে লাগলো বাড়ির ভিতরে। বৃষ্টি নিচে থেকে উপরে উঠছিল। রাত্রিকে দেখে বলল, কি করছো রাত্রি? কিছু না আপু, ভালো লাগছিল না, তাই হাঁটছিলাম। গল্প করবা? সরি রাত্রি, আমার মাথাটা ব্যথা করছে, একটু ঘুমাবো। ও ঠিক আছে, যাও। আচ্ছা, কাকি কোথায়? খালামণি বাহিরে গেছে। ও ঠিক আছে। বৃষ্টি নিজের রুমে গিয়ে মেডিসিন খেয়ে দরজা আটকে ঘুমিয়ে পড়লো। রাত্রি পুরো বাড়ি হাঁটতে লাগলো। হঠাৎ কোনার স্টোর রুমটা চোখে পড়লো। রাত্রি দরজা খুলে ভিতরে ঢুকলো। অনেক ধুলোবালি রুমে। কয়েকটা কাশি উঠলো। রাত্রি রুমের জানালাটা খুললো। রুমে বাহিরের আলো আসলো। আলোতে রুমের ভিতরে জিনিসপত্র দেখা যাচ্ছে। রাতের ছোটবেলার কিছু খেলনা। রাত্রি হাতি নিয়ে হেসে উঠলো। রাত্রি জানালা দিয়ে প্রবল হাওয়া রুমে প্রবেশ করছে। হঠাৎ জানালা দিয়ে প্রবল হাওয়া রুমে প্রবেশ করলো। বাতাসে ধাক্কায় রুমের দরজাটা ঠাস করে আটকে গেল। রাত্রি লাফিয়ে উঠলো, কিন্তু বেশি একটা পাত্তা দিল না।
অন্যত্র আসবাবপত্র দেখতে লাগলো। একটা ছোট টাইগার টয় উপরে ছিল, ওটা ধরতে গিয়ে একটা ধুলোবালি দিয়ে ভরা কাপড়টা রাত্রির মুখে পড়লো। রাত্রি দম আটকে আসতে লাগলো, অনেক কাশি হতে লাগলো, অনেকটা অস্থির হয়ে উঠলো। রাত্রির ডাস্ট অ্যালার্জি আছে, রাত্রির এখন রুম থেকে বেরিয়ে যাওয়া দরকার, নইলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। রাত্রি দরজার কাছে এসে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুললো না। বারবার টানতে লাগলো, কিন্তু দরজা খুললো না। দরজা লক হয়ে গেছে। বারবার ধাক্কাতে লাগলো আর অনেক কষ্টে ডাকতে লাগলো। কেউ আছে? বৃষ্টি আপু, কেউ আছে? কেউ আছে? বের করো আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ আছো তো? রাত ভাইয়া। এক সময় ইতুর চোখ ঝাপসা হয়ে গেল, আস্তে আস্তে চোখ বুজে গেল। চোখ বন্ধ করে অনেক কষ্টে বলল, রাত ভাইয়া। রাত ছেলে দুটোর কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলো, তারপর একটা হাসি দিয়ে বলল, কি খবর আপনাদের? সাহসী গুপ্তচর আরে রনি স্যারদের খাতির যত্নের জন্য চা কফি আনো। রাতকে খুব ভয়ঙ্কর লাগছে ছেলেগুলোর কাছে। ছেলেগুলো শুকনো ঢোক গিলে একে অন্যের দিকে তাকালো, তারপর পুনরায় রাতের দিকে তাকালো। এবার রাতের মুখ দেখে ওদের কলিজা শুকিয়ে আসলো। রাত রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, সহজভাবে বলছি, নাকি অন্য ব্যবস্থা করতে হবে আমাকে? যদি এই চেয়ার ছেড়ে উঠতে হয় তোমাদের জন্য খুব খারাপ হয়ে যাবে। একটা ছেলে কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু জানি না স্যার। রাত বিদ্যুতের গতিতে চেয়ার থেকে উঠে চেয়ারটা নিয়ে ওই ছেলেটাকে দিল এক বাড়ি। চেয়ারটা ভেঙে গেল। ছেলেটা ভয়ঙ্কর আর্তনাদ করে নিচে পড়ে ছটপট করতে লাগলো। ওই ছেলেটাকে দেখে পাশের ছেলেটা আধমরা অবস্থায় প্রায় রাত চোয়াল শক্ত করে রক্তচক্ষু নিয়ে চেয়ারে বসা ছেলেটার দিকে তাকাতে ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, বলছি স্যার, বলছি। রাত মেঘের দিকে ইশারা করে বাইরে চলে গেল, নিজের চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মেঘ এসে বলল, লোকেশন পেয়ে গেছে, আমরা এখনই বের হব। নীর চিন্তিতভাবে বলল, যত দ্রুত সম্ভব বের করতে হবে আর মেয়েগুলোকে উদ্ধার করতে হবে। যতক্ষণ না পারছি শান্তি পাচ্ছি না। টেনশন করিস না বেশি, দ্রুত এই মেয়েগুলোকে উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। রাত বাড়ি ফিরছিল, ঘড়ির কাঁটা রাত 10টা অতিক্রম করেছে। হঠাৎ কিছু একটা ভেবে মুচকি এসে গাড়ির সিটে রাখা লাল শাড়িটার দিকে তাকালো। বাড়ি পৌঁছে গাড়ি পার্ক করে শাড়িটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। হল রুমে রাতের মা আর বৃষ্টি চুপ হয়ে বসে আছে। রাত বলল, কি হয়েছে? রাতের মা কিছু বলল না। বৃষ্টি বলতে চেয়েও থেমে গেল। কারো কোনো শব্দ না পেয়ে রাত রুমের দিকে পা বাড়ালো, দৌড়ে রুমে চলে গেল। শাড়িটা বিছানায় রেখে হেসে বলতে লাগলো, রাত্রি, এই রাত্রি কোথায় তুই? রাত্রি সারা রুম খুঁজে কোথাও পেল না। রাত অস্থির হয়ে উঠলো, দৌড়ে নিচে নেমে রাত বলল, মা, বৃষ্টি, রাত্রি কোথায়? রাতের মা গম্ভীর কণ্ঠে বলল, কি জানি, ও কি আমাদের কিছু বলার প্রয়োজন মনে করে? রাত ভ্রু কুচকে বলল, মানে? আমি জানি না, বাহিরে থেকে এসে ইতুকে দেখিনি। মেয়েটার কি বুদ্ধি হবে না? কোথায় গেছে বলে গেলে কি হয়? আর কত রাত হয়েছে, এখনো ফিরলো না। মানে কি? কি সব বলছো বৃষ্টি? আমি জানি না রাত ভাইয়া, সন্ধ্যের দিকে দেখেছিলাম। ও বলল ওর ভালো লাগছে না, তাই হাঁটছিল। আমার মাথা ব্যথা করছিল, তাই মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখি খালামণি চলে এসেছে, কিন্তু রাত্রিকে আর দেখিনি। রাতের বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো, অজানা ভয়ে চেপে বসলো। আর দেরি না করে দৌড়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে বলল, মিজান, রাত্রি কি বাড়ি থেকে বের হয়েছিল? না তো, আপুমনি বাইরে যায় না কেন ভাইয়া? রাত দ্রুত বাড়িতে ঢুকে সিসিটিভি গুলো চেক করতে লাগলো। ফুটেজ দেখে দ্রুত স্টোর রুমে গেল। দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু খুললো না। উপর থেকে আওয়াজ পেয়ে রাতের মা, বৃষ্টি আর কতগুলো কাজের লোক উপরে গেল। সেলিনা ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, রাত, কি করছিস বাবা? তোর লেগে যাবে। রাত ধাক্কাতে ধাক্কাতে বলল, রাত্রি ভিতরে মা। রাত শরীরের বল প্রয়োগ করে জোরে কয়েকটা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রাত্রিকে এমন নিস্তেজ ফ্লোরে পড়ে থাকতে দেখে রাতের দুনিয়া যেন কেঁপে উঠল। রাত্রি ধীরে ধীরে চোখ খুলল। রাতের মা পাশে বসা
তার কাছে বৃষ্টি দাঁড়ানো। ঘড়িতে সময় রাত 2টো। বৃষ্টি বলল, তোমার কেমন লাগছে এখন? রাত্রি শোয়া থেকে আধশোয়া হয়ে বসলো। রুমের চারপাশে চোখ বুলিয়ে রাতকে খুঁজতে লাগলো। রাত বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের মা বলল, তোকে কে বলেছিল স্টোর রুম যেতে? সবাইকে চিন্তায় ফেলতে তোর ভালো লাগে, তাই না? সরি কাকি। শরীর কেমন লাগছে এখন? ভালো। আমি খাবার পাঠাচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ওষুধ খেয়ে নিবি। রাত্রি মাথা নিচু করে সম্মতি দিল। রাতের মা রুম থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টি রাতের কাছে এসে বলল, সরি রাত্রি, আমি তোমার সাথে থাকলে এমন কিছু হতো না। না আপু, তোমার কোনো দোষ নেই। আরেকটা কথা, রাত ভাইয়া কিন্তু খুব রেগে আছে। বলে বৃষ্টি উঠে চলে গেল। রাত এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে, রুমে আসেনি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রাতের জন্য, কিন্তু রাতের কোনো আসার নাম নেই। রাত্রি রেগে তাকালো রাতের দিকে, তারপর ভাবতে লাগলো, এই লোকটা এমন কেন? আমার তো খুব ইচ্ছে করছে ওনাকে দড়িয়ে ধরতে, কিন্তু এ তো আমার কাছেই আসছে না। কিছুক্ষণ ভাবার পর রাত্রি বিরক্ত হয়ে উঠে বারান্দায় গিয়ে রাতের পিছনে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে ডেকে উঠলো, রাত ভাইয়া। রাত পিছনে করে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রাত্রির গালে। হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে হয়ে রইল। সেকেন্ডে চোখ দিয়ে বৃষ্টিপাত শুরু হলো। মাথা নিচু করে ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। রাত্রির কান্না থেকে রাত আরও রেগে গেল। রাত্রির হাত ধরে টেনে দেওয়ালের সঙ্গে চেপে ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, খবরদার কান্না করবি না। আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? মেরে ফেলতে চাস আমাকে? রাত্রি ভয়ে কান্না করতে করতে বলল, আমি? রাত আবার ধমক দিয়ে বলল, চুপ। রাত্রি কেঁপে উঠল। এর মাঝে ঘরের দরজা কেউ নক করলো। রাত রাত্রিকে ছেড়ে দরজার কাছে গেল। দেখলো বৃষ্টি খাবার নিয়ে এসেছে। রাত খাবার নিয়ে রুমে আসলো। রাত্রি এখনো বারান্দায় দাঁড়িয়ে মুখ চেপে কান্না করছে। রাত বারান্দায় গিয়ে রাত্রির হাত টেনে রুমে নিয়ে আসলো। তারপর বসিয়ে খাবার হাতে নিয়ে বলল, মুখ খোল। না, খাবো না। আমাকে রাগাস না রাত্রি, মুখ খোল। কথা কানে যায় না? আরেক গেলে দেবো আরেকটা। মুখ খোল। রাত্রি কিছু না বলে চুপ হয়ে রইল। রাত্রির মুখ চেপে জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। রাত্রি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রাত গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে না তাকিয়ে থেকে মুখের খাবার শেষ কর। খাওয়া শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো রাত্রি। উল্টো দিকে ঘুরে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আর কথা বলবো না তোমার সাথে। তুমি আসলে একটা হার্টলেস, ভীষণ ভীষণ পচা তুমি। হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ স্পর্শ পেয়ে চমকে উঠল রাত্রি। থমকে গেল রাত্রি। রাত ঘাড়ে মুখ ডুবিয়ে জড়িয়ে ধরে আছে। রাত কিছু বলল না। রাত্রি মনে মনে বলল, এই হার্টলেস ছেলেটার সাথে আর কোনো কথা নেই। হঠাৎ ঘাড়ে পাড়ের স্পর্শ পেয়ে ইতু অবাক হয়ে গেল। রাত ভাইয়া কি কান্না করছে? রাত্রি এই মুহূর্তে কি করবে বুঝে পাচ্ছে না। রাতের সাথে কি কথা বলা দরকার, ইতুর ভাবনার মাঝে রাত কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আই এম সরি রাত্রি, তোকে হার্ট করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তুই বুঝবি না, যখন তোকে ওভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখছি আমার যেন জান বেরিয়ে গিয়েছিল। সরি, আই এম রিয়েলি সরি। রাত্রি আর নিজেকে ঠিক রাখতে পারলো না। উল্টো দিকে ঘুরে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, রাত ভাইয়া, আই এম সরি। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিইনি। তুমি প্লিজ এমন করো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে দেখে। এই আবার কান্না শুরু করেছিস? চুপ কর। সরি। হাম পাগলি, তোর কোনো দোষ নেই। তুই সরি বলছিস কেন? এখন ঘুমা, অনেক রাত হয়ে গেছে। কাল ভার্সিটিতে যেতে হবে। আর তুমি? আমি আবার কি? তুমি কাজে যাবে? তা তো যেতে হবে। তুমি কাল ছুটি নাও। সম্ভব না, অনেক কাজ আছে, এখন ঘুমা। বলে রাত্রিকে বাহুডোরে আবদ্ধ করে নিল। রাত্রিও আস্তে আস্তে হাত দিয়ে রাতকে জড়িয়ে ধরলো। রাত বেশ অবাক হলো। রাত্রি ওকে জড়িয়ে ধরেছে। রাত যেন ভালো লাগার রাজ্যে ডুবে গেল। রাত হঠাৎ বলল, রাত্রি, আমি কি ঠিক দেখছি? তুই কি সত্যি?
রাত্রি হঠাৎ রাতের ঠোঁটে এক আঙ্গুল দিয়ে কথা আটকে দিল। রাত পুরো অবাক হয়ে গেল। রাত্রি চোখ বন্ধ করেই বলল, ঘুমাও। রাত মুচকি এসে ঠোঁটে রাখা আঙ্গুলে চুমু খেতেই রাত্রির সাথে সাথে আঙ্গুল সরিয়ে নিল। রাত মুচকি এসে চোখ বন্ধ করে নিল। রাত কেবিনে বসে আছে। রাতের মনটা আজ একটু হালকা, কারণ 26 জন মেয়েকে উদ্ধার করতে পেরেছে, তাদের আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। কিন্তু তাদের মাঝে একটা মেয়েকে খুব নির্যাতন করা হয়েছে। মেয়েকে সে রাতের সামনে চেয়ারে বসলো। রাত মেঘকে বলল, ওই সীমা মেয়েটার কি অবস্থা? হসপিটালে আছে, ওর বাবা মাও আছে। এতদিন পর মেয়েকে পেয়ে যেমন খুশি হয়েছে, তেমনি মেয়ের এমন অবস্থা দেখে খুব ভেঙে পড়েছে। কিন্তু আমরা যাওয়ার আগেই পালিয়েছে ওই অসভ্যটা। ও এখনো আমাদের নাগালের বাহিরে। আরো অনেক মেয়ে আছে যাদের আটকিয়ে রাখা হয়েছে। মামুন লোকটা ভীষণ খারাপ। এমন কোনো ক্রাইম নেই যে করে নেই। ওকে দ্রুত খুঁজে বের করতে হবে। এর মাঝে টেলিফোন বেজে উঠল। রাত ফোন ধরে বলল, হ্যালো। ওপারের কথা শুনে স্পিকারে দিল। রাত আবার বলল, হ্যালো। ওপাশ থেকে একটা লোক ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কি অফিসার রাত, আপনি কি ভেবেছেন আমাকে ধরা এত সহজ? শাট আপ। আরে আরে আস্তে, আপনি আজ অনেক ক্ষতি কইরা দিলেন। অন্যের বউ বোনের জন্য এত মায়া, এত চিন্তা। যদি আপনার বউ বোন হয় তাহলে কেমন হয়? মুখ সামলে কথা বল, তোকে শেষ করে ফেলবো। লোকটি হাসতে হাসতে ফোনটা কেটে দিল। রাত রেগে মেঘকে বলল, নাম্বার ট্র্যাক করো ফাস্ট। রাত চিন্তায় পড়ে গেল। রাত্রি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে ভেজা চুল ঝাড়ছিল আর গুনগুন করছিল। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরতেই আটকে উঠলো। পরক্ষণে আবার শান্ত হয়ে গেল। মৃদু হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ওকে। রাত্রি রান্নাঘরে গিয়ে ভালো মতো চা বানিয়ে রুমে গিয়ে দেখে রাত আগের শার্ট আর তেতেই বিছানায় শুয়ে আছে। রাত্রি মুচকি এসে রাতের কাছে গিয়ে বসলো। রাত্রি বলল, না ফ্রেশ হয়ে শুয়ে পড়লে যে? রাত চোখ না খুলেই রাত্রি কোলে মাথা রেখে বলল, চুলগুলো একটু নেড়ে দে না বউ। রাত্রি বউ কথাটা আর শুনে মুচকি হাসলো। তারপর বলল, ফ্রেশ হয়ে নাও। না, ইচ্ছে করছে না, ঘুমাবো। আর শোন, মেঘ আসলে ডেকে দিস। রাত্রি রাতে চুলগুলো নেড়ে দিতে লাগলো। বৃষ্টি রান্নাঘরে জুস বানাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। বৃষ্টি গিয়ে দরজা খুললো। বৃষ্টি মেঘকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছেন? মেঘ আগের ন্যায় তাকিয়ে আছে। বৃষ্টি আবার বলল, শুনতে পাচ্ছেন? মেঘের এতক্ষণে ঘোর কাটলো। নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু বললে? বললাম কেমন আছেন। ও ভালো। আমিও। ভেতরে আসুন। জি বলুন, কি খাবেন? চা নাকি কফি নাকি ঠান্ডা কিছু? তুমি যেটা খাওয়াবে। মানে হলো কফি। ওকে। আরে শোনো, রাতকে ডেকে দিও। ওকে। বৃষ্টি কফি বানিয়ে মেঘকে দিয়ে উপরে গেল। রাতকে ডাকতে গেল। দরজায় নক করতেই রাত্রি এসে দরজা খুলে দিল। বৃষ্টিকে দেখে বলল, কিছু বলবা আপু? বৃষ্টি বলল, রাত ভাইয়াকে বলো মেঘ ভাইয়া এসেছে। রাত্রি বলল, ঠিক আছে। বৃষ্টি চলে গেল। রাত্রি গিয়ে রাতকে ডেকে তুললো। রাত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই রাত্রি দৌড়ে সামনে গিয়ে বলল, রাত ভাইয়া শোনো। রাত বলল, বল। আমি আমাদের বাড়ি যাব কিছুদিনের জন্য। বাবা মা তুতুল সবাইকে দেখতে খুব ইচ্ছা করছে। এখন না, তোকে একা যেতে দেব না। কেন? তাহলে তুমিও আমার সাথে চলো। এখন না। কেন প্লিজ? না রাত্রি, এখন না, জেদ করিস না। না না, যাব। চুপ না করেছি না? রাত্রি কেঁপে উঠলো ধমক শুনে। ফেসটা বাচ্চাদের মতো করে ফেললো। এই বুঝি কেঁদে ফেলবে। রাত নিজেকে শান্ত করে রাত্রির হাত ধরে বলল, রাত্রি শোন। রাত্রি হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। অনেকটা রাত হয়ে এসেছে। আকাশে বাঁকা অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়িয়ে আছে রাত্রি। শীতল পরিবেশ, মাঝে মধ্যে ঝড়ো বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে রাত্রিকে। কপালের উপর পড়ে থাকা চুলগুলো নেড়ে উঠছে
বাতাসে ঝাপটায়। রাত্রি এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোমরে কারো শীতল স্পর্শ অনুভব করলো, সাথে সাথে কেঁপে উঠলো। রাত্রি কিছু বলল না। রাত হালকা কণ্ঠে বলল, রাগ করিস না। সরি রাত্রি, আমি কিছুদিন ধরে খুব চাপে আছি, তাই হুটহাট রেগে যাই। তোকে বুঝাতে পারি না তোদেরকে নিয়ে কতটা চিন্তায় আছি। আমাদের নিয়ে কিসের চিন্তা? বাদ দে, আমার কাজের প্রেশারটা কমুক, আমি তোকে নিয়ে যাব। সত্যি? সত্যি। আচ্ছা, ওই লাল শাড়িটা কার? তোর জন্য এনেছিলাম, কিন্তু কত কি হয়ে গেল খেয়ালই ছিল না। সত্যি খুব সুন্দর। একটু শাড়িটা পরে সাজবি, শুধু আমার জন্য। রাত কথাগুলো ঘোর লাগা কণ্ঠে বলল। রাত্রি শিউরে উঠল, লাজুক হেসে মাথা নিচু করে ফেললো। রাত্রি রুমের ভিতরে গেল, হালকা সেজে রাতকে ডেকে উঠল। রাত রাত্রির কাছে গিয়ে দেখলো রাত্রির শাড়ি অর্ধেক করে দাঁড়িয়ে আছে। রাত মুচকি হেসে রাত্রির কাছ থেকে শাড়ি নিয়ে পরাতে লাগলো আর বলল, শাড়ি পরা কখনো শিখবি না রাত্রি। রাত্রি আমাকে ভ্রু কুচকে বলল। কি? এটা কেমন কথা? সব সময় আমি পরিয়ে দেব। তুমি পারো কিভাবে? ইউটিউব আছে না, মেয়েরা পড়ছিল আর তুমি দেখছিলে। আরে না না, পুতুলকে পড়াচ্ছিল, ওইটাই দেখেছি। সত্যি তো? শাড়ি পরানো শেষ করে রাত রাত্রিকে ভালো করে পর্যবেক্ষণ করে মুচকি হেসে বলল, অপরূপ। রাত রাত্রির কাছে এসে বলল, তুই এত সাংঘাতিক দেখতে কেন রে? রাত্রি ভ্রু কুচকে বলল, আমি মানে? রাত মুচকি হেসে রাত্রি মাথায় একটা আস্তে থাপড় দিয়ে বলল, গাধি। বলে রাত আবারও বারান্দায় গেল। রাত্রিও পিছনে গিয়ে রাতের সাথে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ দুজন চুপ থেকে রাত্রি হঠাৎ বলল, তুমি কি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছো? রাত রাত্রির দিকে তাকিয়ে হঠাৎ রাত্রির কোমর টেনে কাছে নিয়ে আসলো, তারপর বলল, তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম, তুই কি এখনো রেগে আছিস? রাত্রি কিছু বলল না, চুপ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হিম বাতাসের ঝাপটায় রাত্রির উড়নচণ্ডী চুলগুলো এসে মুখে পড়ল। রাত হাত দিয়ে তা সরিয়ে দিল। রাত আস্তে আস্তে রাত্রির অধরের দিকে অগ্রসর হতে লাগলো। হঠাৎ এমন হওয়া রাত্রি অনেকটা ঘাবড়ে রাতের কাছ থেকে সরে আসলো। রাত নিজের ভুল বুঝতে পেরে মাটির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সরি। বলে রাত চলে যেতে নিলেই রাত্রি রাতের হাত ধরে ফেললো। রাত স্তব্ধ হয়ে রাত্রির দিকে তাকালো। রাত্রি হঠাৎ পায়ের আঙ্গুল উঁচু করে রাতের অধরে অধর ছোঁয়ালো। রাত চরম মাত্রায় অবাক হলো। বেশ কিছুক্ষণ পর রাত্রি সরে এসে রাতের বুকে মুখ লাগালো। তারপরে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে রাতের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এক রাজ্য প্রশান্তি বিরাজ করতে লাগলো রাতের মর্মদেশে। হঠাৎ চোখ খুলে গেল রাতের, শোয়া থেকে উঠে বসলো। ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো রাত্রি এক কর্নারে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। রাত ঘড়ির দিকে তাকালো, দেখলো 4:09। রাত একটা দীর্ঘ শ্বাস ছেড়ে রাত্রির দিকে তাকালো আর ভাবতে লাগলো, এটা স্বপ্ন ছিল, যদি এটা সত্যি হতো। রাত শার্ট পরেছিল, এখনই বের হবে। তখনই রাত্রি রাতের জন্য কফি নিয়ে আসলো। কফি রাতের সামনে রেখে বোরখা বের করলো। তা দেখে রাত বলল, তুই কি ভার্সিটির জন্য রেডি হচ্ছিস? না, যাওয়া লাগবে না। মানে? যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেই দিনই যাবি। আর এমনি হিনার কাছ থেকে নোট নিয়ে নিস, আমি ওকে বলে দেব, ও বাড়ি এসে তোকে দিয়ে যাবে। এসব তুমি কি বলছো? তুমি আমার ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিচ্ছ? বন্ধ করছি না, শুধু যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেই দিনই যাবি। না রাত্রি, আমি তোর সাথে তর্ক করতে চাই না, আমি যা বলেছি তা হবে। পেয়েছোটা কি তুমি? তুমি তো বলেছিলে আমার জীবনে আগে যেমন ছিল এখনো তা আছে, তাহলে তুমি আমাকে এত বাধা দিচ্ছ কেন? লিসেন রাত্রি, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি যতদিন না বলছি তুই বাড়ির বাইরে এক পাও রাখবি না। না। আমি রেগে রাত্রির হাতের বাহু চেপে ধরে কড়া কণ্ঠে বললাম, আমি যখন না করেছি তোকে শুনতেই হবে। রাত্রি করুণ মুখে রাতের দিকে তাকালো। এই কি সেই রাত ভাইয়া? না, উনি আমার সেই রাত ভাইয়া হতেই পারে না। রাত্রির চোখের কোণে পানি দেখে রাত রাত্রিকে ছেড়ে দিয়ে চলে গেল। রাত গম্ভীর ভাব নিয়ে নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, রাত
রাত মুখ তুলে তাকালো, তারপর বলল। কি হয়েছে? মেঘ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। ওই মেয়েটা সীমাও মারা গেছে। রাত স্তব্ধ হয়ে রইল। মেঘ আবার বলল। মেয়েটার বাবা এসেছে, তোর সাথে দেখা করতে চাই। রাত মাটির দিকে তাকিয়ে বলল। আসতে দে। মেঘ লোকটাকে আসতে বলে মেয়েটার বাবার মুখ দেখে রাতের বুকের চিনচিন ব্যথা করতে লাগলো। সন্তান হারা বাবার কি করুণ অবস্থা। রাত একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। জি বলুন। মেয়েটার বাবা নিজেকে অনেক কষ্টে সামলে ভাঙা কণ্ঠে বলল। আমার মেয়েটার কি দোষ ছিল স্যার? কেন আমার মেয়েটার সাথে এমন হলো? ও খুব ভালো মেয়ে ছিল, আমার খুব ছোট ছিল। আমার পরের মতো মেয়েটার সাথে এমন কেন করলো? ওর অনেক স্বপ্ন ছিল ডাক্তার হয়ে গরিবদেরকে ফ্রিতে চিকিৎসা করবে, অসহায় মানুষদের সাহায্য করবে, কিন্তু ওই অমানুষগুলো আমার মেয়েটাকে। বলতে গিয়ে মেয়েটার বাবা কান্নায় ভেঙে পড়ল, আবার নিজেকে সামলে বলল। আমি এর বিচার চাই, ওই অমানুষগুলোর শাস্তি চাই, নইলে আমার মতো আরো অনেক বাবার বুক খালি হয়ে যাবে। আমি ওই অপরাধীগুলোর শাস্তি চাই। বলে লোকটা আবার কান্নায় ভেঙে পড়ল। রাতে চোখ লাল হয়ে গেল। লোকটা থেকে পানির গ্লাস এগিয়ে দিল। লোকটার হাতের উপর হাত রেখে ভরসা দিয়ে বলল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যতক্ষণ না ওদের শাস্তি দিতে পারছি আমরাও থামবো না। আপনারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। গোধূলির লগ্ন, বাতাসের তীব্রতা আজ একটু বেশি, কিন্তু তাতে রাত্রির কোনো ভাবান্তর নেই। সে ছাদে দাঁড়িয়ে আছে, তার তীব্র বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে রাত্রিকে। হঠাৎ পিছন থেকে বৃষ্টি বলল। রাত্রি কি করছো? চলো রুমে চলো। রাত্রি কিছু বলল না, বৃষ্টির সাথে রুমে চলে গেল। বৃষ্টি নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। রাত্রিকে এক কাপ এগিয়ে দিয়ে বলল। রাত্রি, তোমার কি মন খারাপ? না আপু। রাত ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? হঠাৎ এই কথা কেন? না আসলে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবু তোমাদের বিহেভিয়ারেতে তাই প্রকাশ পাচ্ছে। আসলে বলতে না পারলে বলো না, আমি জোর করব না, কিন্তু রাত ভাইয়া কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর ওইসব ছোটোখাটো ঝগড়া সবারই হয়, কিন্তু এসব ছেড়ে ফেলে ভালো। হয়তো রাত ভাইয়ার কোনো কাজে তোমার খারাপ লেগেছে, কিন্তু এসব ভুলে গিয়ে সামনে এগানো উচিত। রাত বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল। রাত্রি কিছুদিন ধরে কেমন চুপচাপ হয়ে আছে। না ছাড়া কোনো কথাই বলে না রাতের সাথে। রাতের একটু ভালো লাগে না, সব কিছু এলোমেলো লাগে। রাত্রির এমন মেনে নিতে পারছে না। রাত ধীর পায়ে রাত্রির পাশে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রাত বলল। রাতে খেয়েছিস? আজ পড়তে বসছিলে? হিনা এসেছিল? রাত পিছনে ফিরে চলে যেতে নিয়েও আবারও রাত্রির কাছে এসে রাত্রির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আহত কণ্ঠে বলল। ক্ষণিক ভুল করেছি বলে দূরে চলে যেতে হবে? তাহলে যে এত ভালোবাসি তার জন্যে আরো কাছে আসা যায় না? রাতের মাঝে থমকে গেল রাত্রি। রাতের অনুভূতি স্পষ্ট জানান দিচ্ছে রাত্রিকে সে রাত কতটা ভালোবাসে। রাত্রি কোনো সাড়া শব্দ না পেয়ে রাত আস্তে করে ছেড়ে দেয় রাত্রিকে ছেড়ে দিয়ে রাত ভিতরে চলে যায়। রাত্রি কিছুক্ষণ চুপ হয়ে রইল। হঠাৎ গাড়ি স্টার্টের আওয়াজ পেয়ে বারান্দা দিয়ে নিচে তাকালো, দেখলো রাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। রাত্রি অবাক হয়ে তাকিয়ে রইল, এত রাতে কোথায় যাচ্ছে? রাজ্যে দুশ্চিন্তা হানা দিল রাত্রির মস্তিষ্কে। সারাদিন রাত বাড়ি ফিরে নেই। ওই যে রাতে বের হলো, তারপর থেকে কথাও হয়নি। রাতে সারা দিন চিন্তায় ছিল। ঘড়িতে এখন সময় রাত 12টা ছুঁই ছুঁই। রাত্রি সোফায় বসে আছে, তখনই দরজা দিয়ে রাত ভিতরে ঢুকলো। রাতকে দেখে রাত্রির মনে হয় প্রাণ ফিরে পেল। এক সেকেন্ডও না ভেবে রাতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। রাত অবাক হয়ে গেল, নিজেকে স্বাভাবিক করে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো রাত্রিকে। সান্ত্বনা দিতে দিতে বলল। আরে কি হয়েছে? কান্না করছিস কেন? আরে বলবি তো। রাত্রি কাঁদু কাঁদু কণ্ঠে বলল। কাল রাতে কোথায় ছিলে? একটা কল করলে কি হতো? রাত বুঝতে পারলো রাত্রি খুব চিন্তায় ছিল সারাদিন। রাত বলল। আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই কল করতে পারি নাই। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও।
বলে রাত্রি বেরিয়ে পড়লো। রাত্রির দিকে তাকিয়ে আনমনে হেসে উঠল। রাতের জন্য কফি বানিয়ে রুমে গেল। তখনই রাত ওয়াশরুম থেকে বের হলো। রাতকে স্নিগ্ধ দেখাচ্ছে। রাত্রির হৃদয় জুড়িয়ে গেল। এই মানুষটার জন্যই তো রাত্রি অস্থির হয়ে থাকে। এই মানুষটাকে দেখলেই তো রাত্রির ঠোঁটে হাসি ফুটে। রাত্রিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাত ভ্রুকুচকে বলল, কি রে, কি দেখছিস এত? রাতকে কফি এগিয়ে দিল। রাত কফি নিয়ে গিয়ে বিছানায় বসলো। তারপর টাওয়াল রাত্রিকে দিয়ে পড়ল। আমার চুল মুছে দে তো। রাত্রি বিছানায় বসে রাতের পিছনে গিয়ে যত্ন সহকারে রাতের চুল মুছে দিতে লাগলো। রাত মুচকি হেসে কফি মুখে দিয়ে বলল, আজ পড়তে বসছিলে? হুম, ভালো। তুমি খেয়েছো? অল্প খেয়েছি। অল্প কেন? তোমার দোষ। তোমার চিন্তায় সারাদিন আমার চাটা কেটেছে। সরি, অনেক চাপে ছিলাম। একটা সত্যি কথা বলবা? বল। তুমি কি নিয়ে এত চিন্তায় আছো? আমাকেও কোথাও যেতে দাও না। আসলে এই কেসটা নিয়ে চিন্তায় আছি, এই আর কি। কিন্তু আমার একটা কথা রাখবি? বলো। আমি না বলা পর্যন্ত বাড়ি থেকে বের হবি না। কিন্তু কেন? প্লিজ, প্রশ্ন করিস না, তোকে পরে সব বলবো। ওকে। রাত আবার কফিতে চুমুক দিল। রাত্রি অনেকটা কাঁচুমাচু হয়ে বলল, রাত ভাইয়া, একটা কথা ছিল। বল। বলে আবার কফিতে চুমুক দিল। রাত্রি ফট করে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। রাতের কাশি উঠে গেল। নিজেকে স্বাভাবিক করে রাত্রির দিকে অবাক চোখে তাকালো। রাত্রি লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? রাত্রিকে হাত ধরে টেনে কাছে নিয়ে আসলো। তারপর বলল, কি বললি? আবার বল। রাত্রি মাথা নিচু করে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাত যেন অজানা পৃথিবীতে হারিয়ে গেল। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে যে কি সুখের, যা ভাষায় বোঝানো দায়। রাত অবাক হয়ে বলল, রাত্রি, তুই কি সত্যি? আর কিছু বলার আগে রাতকে জড়িয়ে ধরে বলল, খুব খুব ভালোবাসি তোমাকে। কথাটা অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি, কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলাম না। রাতও ভালোবাসার আবেশে রাত্রিকে জড়িয়ে ধরে শান্তির শ্বাস ফেলল। মুচকি এসে রাত্রির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। রাতে চোখের পানি ছোঁয়া পেতে চোখ খুলে তাকালো। চোখের সামনে এক অতি সুন্দরী রমণীকে আবিষ্কার করলো। পরনে লাল শাড়ি, ভেজা চুলগুলো ঝাড়ছে। রাত বিছানা ছেড়ে উঠে গেল। রাত্রিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আজ সকাল সকাল এত সাজগোজে? সকালবেলা পাগল করতে চাস আমাকে? আগে বল, শাড়ি পরলি কিভাবে? বৃষ্টি আপু পরিয়ে দিয়েছে। রাত বলল। ও। রাতকে বলল, যাও ফ্রেশ হও। যাচ্ছি। রাত্রি মোবাইলে হিনার সাথে কথা বলছিল। হঠাৎ ভিতর থেকে রাত ডেকে উঠল। রাত্রি কল কেটে ভিতরে গেল। তারপর বলল, কি হয়েছে? রাত মুচকি এসে রাত্রির কাছে এসে রাত্রির চোখের সামনে বেবি হেয়ার গুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, আমি আসি, সাবধানে থাকিস, আর পড়তে বসবি কিন্তু। ভালোবাসি। বলে রাত্রির কপালে ভালোবাসা দিয়ে রাত্রির গাল টেনে চলে গেল। রাত্রির মন দখল করে নিল এক রাজ্য ভালোবাসা। লাজুক হেসে মাথা নিচু করে ফেললো। রাত্রির সবটুকু জুড়ে রয়েছে শুধু রাত আর রাত। রাত মেঘের সাথে কথা বলছিল। তখনই সেলিনার ফোন কল আসলো। রাত বেশ অবাক হলো, কারণ এই সময় তো কল করে না। আর দেরি না করে কল রিসিভ করলো। তারপর বলল, হ্যাঁ মা, বলো। রাত, তুই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। কেন? আমি আর বৃষ্টি তোর মামার বাড়ি এসেছি। বেশি চিন্তা করিস না, কাজের লোকেরা তো আছেই। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো। আচ্ছা। মেঘ মুখে এক রাস হাসি নিয়ে রাতের কেবিনে আসলো। এসে চেয়ার টেনে বসে বলল, রাত, আমরা সাকসেসফুল। মানে হলো মামুন মেয়েগুলোকে কোথায় আটকিয়ে রেখেছে, আমরা জায়গাটা চিনেছি। সত্যি? দ্য গ্রেট। সবাই রেডি? এখনই বের হব। আমরা রেডি। ভেরি গুড, লেটস গো।
রাত বাড়ির গেটের সামনে এসে কখন থেকে হর্ন দিচ্ছে, কিন্তু মিজান গেট খুলছে না। রাত বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেটের কাছে ছোট দরজা দিয়ে ভিতরে ঢুকলো। মিজানের বসার জায়গায় গিয়ে রাত অবাক হয়ে গেল। মিজানের হাত পা মুখ বাঁধা, মিজানের কপাল দিয়ে রক্তপাত হচ্ছে। রাত দ্রুত গিয়ে বাঁধন খুলে দিল, তারপর অস্থির হয়ে বলল, মিজান, এই মিজান, তোর এ অবস্থা করলো কে? রাত ভাইয়া, আপুমনি। বলে মিজান কান্না শুরু করে দিল। রাতের বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো, দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। চারপাশের অবস্থা একদম এলোমেলো। বাঁ দিকে চোখ পড়তেই দেখলো কাজের খালা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। রাত দৌড়ে রুমে গিয়ে চারপাশ খুঁজতে লাগলো আর ডাকতে লাগলো, রাত্রি রাত্রি, কোথায় তুই রাত্রি? রুমে কেউ নেই, পুরো রুম এলোমেলো। ফ্লোরে চোখ পড়তেই দেখলো রাত্রির হাতের কাছের চুড়ি ভেঙে ফ্লোরে পড়ে আছে। রাত কাছের টুকরোগুলো হাতে নিল, পরক্ষণে দৌড়ে বেরিয়ে পড়লো রুম থেকে। সিসিটিভি ফুটেজ চেক করে রাতের চোয়াল শক্ত হয়ে উঠলো। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু লোক রাত্রিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আর রাত্রি বারবার ছেড়ে দিতে বলছে আর কান্না করছে। রাতের যেন সারা শরীর আগুন জ্বলে উঠলো। ওর ভালোবাসার মানুষটাকে এভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। রাতের যেন পুরো দুনিয়া কেঁপে উঠলো। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ফুটেজের দিকে। রাতের চোখ বেয়ে পড়ছে ক্রোধ। সবার মুখে দুশ্চিন্তার ছাপ। চারপাশে পরিবেশ থমথমে, পুরো বাড়ি যেন প্রাণহীন হয়ে পড়েছে। সেলিনা বিছানায় শুয়ে আছে। রাত্রির খবর পাওয়ার পর যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। মেয়েটার সাথে নিয়ে গেলে হয়তো এমন হতো না। বৃষ্টি সেলিনার সামনে বসে বলল, খালামণি, কিছু খেয়ে নাও, তোমার শরীর খারাপ লাগছে। কি হয়ে গেল এইসব? মেয়েটা কোথায় আছে, কোন হালে আছে, আল্লাহ ভালো জানে। তুমি চিন্তা করো না, রাত ভাইয়া দ্রুত খুঁজে বের করবে রাত্রিকে। আমার ছেলেটা একদম ভেঙে পড়েছে, কাল থেকে কিছু খায়নি। মেয়েটাকে আমাদের সাথে নিয়ে গেলে আর এমন কিছু হতো না। খালামণি, প্লিজ দুশ্চিন্তা করো না, রাত্রি ঠিক আছে। ইঁদুর চোখ খোলার পর নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। চারপাশে আরো অনেক মেয়ে। রাত্রি এক ঢোক গিলে চারপাশ ভালো মতো তাকালো। নিজের হাত নাড়াতে গিয়ে দেখলো হাত পা বাঁধা। সবগুলো মেয়ের এক অবস্থা। রাত্রি পাশের একটা মেয়েকে বলল, আপু, এটা কোন জায়গা আর আমাদের এই অবস্থা কেন? তোমাকে আজকে নিয়ে এসেছে। মানে? আমাদের অনেক দিন ধরে আটকে রেখেছে, আমাদের বাহিরে পাচার করে দেবে। কি? এই জীবন থেকে কি কখনো বের হতে পারবো না? রাত্রি বাকরুদ্ধ হয়ে পড়ল। এসব কি শুনছে? কান যেন বিশ্বাসই করতে পারছে না। রাত্রি মনে মনে বলতে লাগলো, রাত ভাইয়া তুমি কোথায়? ভেবেই রাত্রি কান্না করে দিল। হঠাৎ রুমের দরজা খুলে কয়েকটা ছেড়ে ভিতরে ঢুকলো। সবার হাতে ইঞ্জেকশন। এক একটা মেয়ের কাছে এসে ইঞ্জেকশন পুশ করছে। মেয়েগুলো চিৎকার করে কান্না করছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে মেয়েগুলো। রাত্রি শুকনো একটা ঢোক গিরে সামনে তাকালো। আস্তে আস্তে ছেলেগুলো যত রাত্রির কাছে আসতে, রাত্রি যেন ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। একটা ছেলে রাত্রির কাছে এগিয়ে এসে রাত্রির হাতের বাহুতে ইঞ্জেকশন পুশ করলো। যন্ত্রণায় রাত্রি চোখ খেঁচে ফেললো। আস্তে আস্তে রাত্রির শরীর নিস্তেজ হয়ে পড়েছে। রাত্রির চোখের সামনে সব কিছু ঝাপসা ঝাপসা লাগছে। রাত্রি হালকা কণ্ঠে বলে উঠল, রাত ভাইয়া কোথায় তুমি? পুরো রুম ছেলেটার আর্তনাদে কেঁপে উঠল, কিন্তু এতে রাতের বিন্দু মাত্র মায়া হচ্ছে না। ছেলেটা ঘুমাতে লাগলো। রাত ছেলেটার মাথার চুল ধরে মুখ তুলল। রাত অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তেজি কণ্ঠে বলল, মেয়েগুলোকে কোথায় আটকিয়ে রেখেছে? উত্তর দে। বলে রাত হুঙ্কার দিয়ে আবার এলোপাথারি আঘাত করতে লাগলো। মেঘ এসে রাতের হাত আটকে বলল, রাত, ছেলেটা মারা যাবে, শান্ত হ তুই। রাত মেঘের দিকে তাকিয়ে বলল, কিভাবে শান্ত হব? হ্যাঁ, আমার রাত্রি কষ্টে আছে। এই রাস্কেলগুলোকে তো আমি শেষ করেই ফেলবো। বলে রাত ছেলেটার দিকে তাকিয়ে বলল, রনি, ওর হাতের নখ উঠিয়ে ফেলো একটা একটা করে। রনি ওর হাতের নখ উঠিয়ে ফেলে।
একটা একটা করে। রনি রাতের কথা মতো একটা হাতের আঙুলের নখ উঠিয়ে ফেললো। ছেলেটা আর্তনাদ করে উঠল। রাত ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখনো চুপ থাকবি? এত অনুগত্য তুই? হয়তো মামুন তোকে অনেক টাকা দিয়েছে, কিন্তু তুই তো আর বাঁচবি না। এত টাকা দিয়ে কি করবি? যদি বলে দিস তাহলে বাঁচবি। ছেলেটাকে কিছু বলতে না শুনে রাত রনিকে বলল। রনি, তোমার কাজ করো। রনি ছেলেটার আরেকটা হাতের আঙুল ধরতেই ছেলেটা অস্থির অবস্থায় বলল, বলছি স্যার, বলছি। শুরু কর। ওখানে মোট 60-এর বেশি মেয়ে বন্দি আছে। আজকে বিকালের দিকেই তাদের পাচার করা হবে, জাহাজে করে সমুদ্র দিয়ে পার হবে। দ্রুত লোকেশন বল। আকাশের অবস্থা ভীষণ খারাপ। হালকা ঝোড়ো বাতাস বইছে। সমুদ্রের পানি এলোমেলো ভাবে স্রোত তুলছে। এই পানির উপর ভাসছে এক জাহাজ। জাহাজের কয়েকটা রুম, অনেক মেয়ে বন্দি। সবার চোখে পানি চকচক করছে। কারো বুঝতে বাকি নেই তাদের জীবনের কালো অধ্যায়ের সূত্রপাত শুরু হয়ে গেছে। রাত্রি হালকা চোখ খুলল। অনেক মেয়ে এখনো অজ্ঞান। রাত্রি চারপাশে চোখ বুলালো। হঠাৎ দরজা খুলে একটা লোক প্রবেশ করলো। লোকটা সবার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, বাহ, আসমানের পরীরা তো সব আমার কবলে। অনেকেই হবে তোমাদের দিয়ে পরীরা। ছেলেটা রাত্রির দিকে তাকিয়ে ধীর পায়ে ইতুর কাছে এসে এক হাঁটু ভেঙে বসলো। তারপর এক পৈশাচিক হাসি দিয়ে বলল, মিসেস রাত, একজন সম্মানিত অফিসারের ওয়াইফ আপনি। এটাই আপনার দোষ। আপনার হাজবেন্ড প্রচণ্ড ঝামেলা করেছে আমার সাথে, অনেক লস করিয়ে দিয়েছে। আমারও তো প্রতিশোধ নেওয়ার ছিল, উনারও লস করিয়ে দিলাম আপনাকে নিয়ে এসে। আপনার হাজবেন্ড রাত আপনাকে প্রচুর ভালোবাসে, তাই তো ওনার দুর্বল জায়গায় আঘাত করলাম। বেচারা হাল একদম বেহাল। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি আপনি এতটা মোহনীয় দেখতে, বাহ অপরূপ। আপনাকে বিক্রি করলে অনেক আয় হবে। আপনার হাজবেন্ড আর আপনাকে বাঁচাতে পারবে না। বেচারা এত মেয়েকে বাঁচালো, কিন্তু আফসোস নিজের ওয়াইফের রক্ষা করতে পারলো না। বলেই লোকটা হাসতে হাসতে বেরিয়ে পড়লো। রাত্রির প্রচুর ঘৃণা হচ্ছে। মানুষ এতটাও জঘন্য হয়? রাত্রি চোখ বন্ধ করে রাতকে ভাবতে লাগলো, হয়তো আর কোনোদিনই দেখা হবে না, কোনোদিনই রাতকে ভালোবাসতে পারবে না। হঠাৎ জাহাজ খুব জোরে ধাক্কা খেলো। সবগুলো মেয়ে ভয়ে চিৎকার করে উঠল। বাহিরে হয়তো কিছু হয়েছে। হঠাৎ দরজা খুলে কয়েকজন লোক গান হাতে ঢুকে পড়লো। তারপর রাত ঢুকলো। রাত্রির মনে হয় জান ফিরে পেল। রাত সবার দিকে তাকিয়ে ডান দিকে তাকাতেই রাত্রিকে দেখলো। রাত দ্রুত গিয়ে হাত পায়ের বাঁধন খুলে পাগলির মতো পুরো মুখে চুমু খেতে লাগলো। রাতের জান যেন ফিরে পেল। আশেপাশের মানুষ আছে তা যেন ভুলেই গেছে রাত। রাত্রি রাতকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। রাত হেসে বলল, কাঁদছিস কেন পাগলি? আমি চলে এসেছি তো। আমি থাকতে তোর কিছু হতে দেব না। মেঘ মনে শান্তি পেল। মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এখন বিপদমুক্ত। আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। তোমরা তোমাদের বাড়ি ফিরতে পারবে। সবগুলো মেয়ের মুখে হাসি ফুটলো। রাত গম্ভীর কণ্ঠে বলল, মামুন, মেয়েটাকে ছেড়ে দে, নয়তো তোর জন্য ভালো হবে না। মামুন পাগলের মতো হেসে বলল, আমি জানি আমার আর রক্ষে নেই, কিন্তু অফিসার অনেক ক্ষতি করেছেন আমার। আপনার ক্ষতি না করে শান্তি পাবো না। রাত রেগে বলল, এখনো এসব ভাবছিস কোন সাহসে? মেয়েটাকে ছেড়ে দে। সমুদ্রের মাঝে তোর পালাবার কোনো পথ নেই। বাদিকে কয়েকটা মেয়ের সাথে রাত্রি দাঁড়িয়েছিল। মামুন হঠাৎ পৈশাচিক হেসে বিদ্যুতের মতো রাত্রির কাছে গিয়ে ওর হাত টেনে নিয়ে সমুদ্রে ফেলে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। রাত যেন বিশ্বাসই করতে পারছে না। রাত পাগলের মতো কোনারে গিয়ে সমুদ্রের স্রোতের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেখানে রাতেকে দেখা যাচ্ছে না, সেখানে শুধু উথাল পাথাল ঢেউ। মামুনকে এর মাঝে কয়েকজন ধরে ফেলেছে। রাতের হাবভাব বেশি ভালো দেখাচ্ছে না। রাত পানিতে লাফ দেওয়ার আগে মেঘ রাতকে ধরে ফেললো। রাত মেঘের দিকে ভেজা চোখে তাকালো, অস্থির হয়ে বলল, মেঘ, আমার রাত্রির সমুদ্রে পড়ে গেছে। ওর সাঁতার জানে না,
অনেক ভয় পায় পানি। আমাকে ছাড়, ওকে নিয়ে আসতে হবে তো। মেঘ চোখ বন্ধ করে ফেললো। আর সহ্য হচ্ছে না রাতের মতো শক্ত একটা ছেলের এই অবস্থা। আলো ডুবে গেছে আধারের মাঝে, পাখিরা যেন মধুর সুরে গান গাওয়া ভুলে গেছে। রাত নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। এই সমুদ্রে নিজের ভালোবাসা হারিয়ে ফেললো রাত। হঠাৎ রাত ডান দিকে তাকাতে দেখলো শাহিন সাহেব দাঁড়িয়ে আছে। রাত উঠে দাঁড়ালো, ধীর পায়ে শাহিন সাহেবের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। শাহিন সাহেব হঠাৎ রাতকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, রাত, আমার মেয়েটাকে ফিরিয়ে আন। আমার মেয়েটা একা থাকতে খুব ভয় পায়। বলে শাহিন সাহেব কান্নায় ভেঙে পড়ল। এলোমেলো ভাবে পা ফেলে রুমে ঢুকলো রাত। নিজেকে বড্ড অসহায় লাগছে। এতটা অসহায় নিজেকে কখনোই মনে হয়নি রাতের। প্রকৃতি বড্ড নিষ্ঠুর। রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাত্রির স্মৃতি। এই বুঝি কানের কাছে এসে বলল, রাত ভাইয়া। রাতের চোখ বারান্দায় পড়ল, দেখলো রাত্রি দাঁড়িয়ে আছে। রাতের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। রাত্রির পিছনে গিয়ে হেসে বলল, রাত্রি, তুই এসেছিস? বলে চোখের পানি মুছে ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি জানতাম তুই আসবি। রাত্রির কাঁধে হাত রাখতে রাত্রি হাওয়ায় মিলিয়ে গেল। রাত হাঁটু ভেঙে বসে পড়ল, আর্তনাদ করে উঠল। রাতের আর্তনাদে যেন বাড়ির প্রতিটি জায়গা কেঁপে উঠল। হঠাৎ চোখ খুলে গেল রাতের। শরীর ঘেমে একাকার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাঝ রাত 3টা বাজে। পাশে তাকিয়ে দেখলো রাত্রি ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। রাত শান্তির নিঃশ্বাস পেল। নিজেকে বলতে লাগলো, উফ, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। মামুন তো জেলে। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। রাত্রির কাছে গিয়ে রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরলো। রাত্রি ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোকে ছাড়া আমার বাঁচা সম্ভব না রাত্রি। জীবনে ভালো খারাপ সব সময় আমার তোকেই চাই। খুব খুব ভালোবাসি। বলে রাতের কপালে ভালোবাসা দিয়ে দিল। অনেক সময় ধরে শুয়ে থেকেও রাতের চোখে ঘুম আসলো না, তাই আস্তে করে উঠে বারান্দায় চলে গেল। আকাশের দিকে আপন মনে তাকিয়ে রইল। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরলো। রাতের বুঝতে বাকি রইল না কে। রাতের ঠোঁট প্রসারিত হলো। রাত্রির হাতের উপর হাত রেখে বলল, কখন উঠলি? রাত্রি আগের ন্যায় থেকে বলল, মাত্র। হঠাৎ চোখ খুলে গেল, একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। তাই কি দেখেছিস? বলবো, আগে তুমি বলো, এত রাতে এখানে কেন? খারাপ স্বপ্ন দেখেছি, তাই আর ঘুম আসছে না। ও, কি দেখেছো? ওই সব না হয় বাদ দে, তুই কি দেখেছিস? দেখেছি আমার টুইন বেবি হচ্ছে। কি? খুব ভালো কথা। রাত্রি মুচকি হেসে রাতের কাঁধে মাথা রাখলো। রাতও শান্তিতে পুনরায় আকাশের দিকে তাকালো। হঠাৎ রাত্রি বলল, শোনো। বল। তুমি আমাকে তুমি করে বলবা, নাহলে আমাদের ছেলে মেয়েরা কি ভাববে? ওকে, তাহলে আমাকে ভাইয়া বলা বন্ধ করতে হবে, নইলে আমার বাচ্চারা আমাকে মামু ডাকবে। এমন হাসিস না, বুক চিনচিন ব্যথা করে। আচ্ছা শোনো। বলো। আমি মা হতে চাই। কত সুন্দর হবে বলো যদি আমাদের টুইন বেবি হয়। কি এখনই? আগে তো আর কিছুদিন যাক। না, এখনই। ভেবে বলছিস তো? ওই, তুমি আবার তুই বলছো? তুমি না হয় বাহিরে বলবো, কিন্তু তোকে তুই ডাকতে বড্ড ভালো লাগে। বুঝলাম, কিন্তু আমার বেবি চাই। ওকে, আমার কোনো প্রবলেম নেই। বলে রাত্রিকে পাজা কোলে উঠিয়ে নিল। রাতের গলা জড়িয়ে ধরে মাথা লুকালো রাতের বুকে। বৃষ্টি আর মেঘ অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। সাথে আছে ধোয়া ওঠা কফি। এসির মাঝেও মেঘ প্রচুর ঘামছে। বৃষ্টির অপেক্ষার পর শেষ করার জন্য আবার বলল, মেঘ ভাইয়া। কি বলবেন বলেন। বলছি। কতক্ষণ ধরেই তো বলছেন, বলছি কিন্তু কিছুই তো বলছেন না। আসলে বৃষ্টি, আমি তোমাকে বলতে চাই যে বলেন। আসলে বৃষ্টি, আমি তোমাকে খুব পছন্দ করি। আসলে পছন্দ না, ভালোবাসি। প্লিজ তুমি রাগ করো না। আমি তোমাকে জোর করছি না, আমি শুধু আমার অনুভূতিগুলো তোমাকে জানাচ্ছি, বাকি সব তোমার ইচ্ছা। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি আসি। বলে উঠে গেল।
মেঘ মুখটা বাচ্চাদের মতো ছোট করে মাথা নিচু করে ফেললো। বৃষ্টি একটু পিছনে ঘুরে দেখলো মেঘ বেখেয়ালি হয়ে কফির দিকে তাকিয়ে আছে। মেঘের মুখ দেখে বৃষ্টি মৃদু হেসে চলে গেল। ফুল দিয়ে মোড়ানো বিছানায় বসে আছে বৃষ্টি। হঠাৎ দরজা খোলার আওয়াজে গুটিসুটি হয়ে বসলো। মেঘ এসে আস্তে করে বসলো, তারপর বলল, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। হুম। তুমি আমাকে একবার ভালোবেসে বিশ্বাস করতে পারো, কখনো কষ্ট দেবো না, প্রমিস। একটা সুযোগ দিবে আমাকে? বৃষ্টি মুচকি এসে মেঘের দিকে তাকালো। মেঘ বৃষ্টির চোখের সামনে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিল। বৃষ্টি খানিকটা ভড়কে গেল। মেঘ মুচকি হেসে বলল, আজ খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ দেখার সঙ্গে হবে? বলে মেঘ বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি আস্তে করে মেঘের হাতে হাত রাখলো। দুজন একসাথে বারান্দায় গিয়ে চন্দ্রবিলাস করতে লাগলো। বৃষ্টি চাঁদ দেখতে দেখতে হঠাৎ মেঘের দিকে তাকালো। মেঘের দৃষ্টি বৃষ্টির দিকে। বৃষ্টি লাজুক ভঙ্গিতে বলল, ওভাবে কি দেখছেন? মেঘ হঠাৎ বৃষ্টির হাত ধরে ভালোবাসার আবেশে বলল, বৃষ্টি ভালোবাসবে আমাকে? বৃষ্টি কিছু বলল না, মাথা নিচু করে লাজুক এসে মেঘকে জড়িয়ে ধরল। মেঘ প্রথমে অবাক হলেও নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি নিয়ে আগলে ধরল বৃষ্টিকে। এক রমণী বৃষ্টি বিলাসে মাতোয়ারা হয়ে আছে। চারপাশে সব ভুলে আনন্দে বৃষ্টির শুভ্র বিন্দুর মতো চকচক করছে। বৃষ্টির বিন্দুরা যখন আলতো করে ছুঁয়ে দেয় চোখে মুখে, তখন তার মর্মদেশে ছেয়ে যায় এক রাস প্রশান্তি। মোহনীয় এক হাসি বিরাজ করে তার অধরে। রাত অনেকক্ষণ ধরে দেখে চলেছে রাত্রির পাগলামো। রাত পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি ভাবছি তুই বেবি সামলাবি কিভাবে? কেন? তুই তো নিজেই একটা বেবি। আগে না মহাশয়, আমি আমার বেবি সামলাতে পারবো। এই দেখো, আমি আমার পেট ভিজতেই দিইনি। রাত্রির কথা শুনে রাত নিজের হাসি অনেক কষ্টে আটকালো। তারপর রাত্রির গালে একটা ভালোবাসা দিয়ে বলল, খুব ভালোবাসি পাগলি তোকে আর তোর বেবিটাকে। রাত্রি মুচকি এসে রাতের বাউডোরে আবদ্ধ হয়ে বলল, আমিও ভীষণ ভীষণ ভালোবাসি। সমাপ্ত।